আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, সবাইকে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। আজকে আমরা ঠিক রাত 10টায় তোমাদের জন্য পদার্থবিজ্ঞান এর কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ে ক্লাস নিয়ে উপস্থিত হওয়ার কথা। আমরা ঠিক সময় মতো চলে আসছি। তো তোমরা একটু দ্রুত ক্লাসটিতে যুক্ত হয়ে যাও। যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করেন, ক্লাসটা শেয়ার করেন, যাতে করে সবার কাছে ক্লাসটা পৌঁছাতে পারে এবং সবাই জানতে পারে আমাদের কাঙ্ক্ষিত ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমি শুরুতেই একটু সময় দিয়ে নিব। যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু ভাইয়াকে কষ্ট করে বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক ভাবে তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি আমি একটু চেক করে নেই। সো সবাই একটু দ্রুত চলে আসো। সবাই একটু দ্রুত চলে আসবো। সবাই একটু। ওকে, আমাদের এখানে সব ঠিকঠাক আছে। আচ্ছা, লাইট একটু লাল লাল লাগতে পারে, ঠিক আছে। লাইট তোমরা আলটিমেটলি হচ্ছে একটু অসুবিধা হলে ভাইয়াকে বলবা, আমি একটু লাইট কমাই দিব। আজকে একটু লাইট বেড়ে গেছে মনে হয়। ওকে, সমস্যা নাই। তো সবাই একটু বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি কিনা। আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক থাকার কথা, আমিও চেক করে নিলাম, সবকিছু পারফেক্ট। সো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তোমরা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন এবং আমাদের ক্লাসটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করেন, যাতে করে আপনারা আলটিমেটলি আপনার যত বন্ধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছে সবার কাছে ক্লাসটা পৌঁছাতে পারে এবং সবাই দেখে উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা। সো এই তো মোটামুটি আস্তে আস্তে আমরা সবাই চলে আসতেছি। সো আমি আমার ক্লাসটা আমাদের হচ্ছে গ্রুপে দিয়ে দিই এবং শেয়ার করে দেই সব জায়গায়। তোমরাও একটু দ্রুত শেয়ার করে দাও, যাতে করে সবাই মিলে আমরা একসঙ্গে আমাদের কাঙ্ক্ষিত লাইভ ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, আচ্ছা। সো এই তো আমি সব জায়গায় শেয়ার ডান। ওকে, সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। তোমরা একটু লাস্ট বারের মতো জিজ্ঞেস করতেছি যে ভাইয়া সবকিছু পারফেক্টলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়াকে একটু জানাও কষ্ট করে। আমি কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। এই তো মোটামুটি আমরা সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। আজকে মূলত আমরা পদার্থবিজ্ঞানের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টা পড়বো। কি ভাইয়া? কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টা পড়বো। তো চলেন আমরা শুরুতেই যে টপিকটা পড়বো সেটাই হচ্ছে আমাদের কাজ। কাজ, শক্তি ও ক্ষমতা। ক্রমান্বয়ে আমরা কাজ নিয়ে কথাবার্তা বলবো, শক্তি নিয়ে কথাবার্তা বলবো এবং ক্ষমতা নিয়ে কথাবার্তা বলবো। একদম খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত থাকো। এই অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে বিগত সালে কিরকম প্রশ্ন আসছিল, সামনের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে, সবকিছু একদম চুলচেরা বিশ্লেষণ করব। ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ভাইকে জানাবা। ওকে, দেখবা যে ক্লাসের পড়া ক্লাসেই রিভিশন হয়ে যাচ্ছে। আর আমি কথা দিচ্ছি ক্লাসের বাহির থেকে কোনো কিছু আসবে না, যা পড়াচ্ছি এইখান থেকেই তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক ইনশাআল্লাহ কমন পাবা। ওকে, তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। দেখেন আমরা সর্বপ্রথম কাজ নিয়ে কথাবার্তা বলবো। সর্বপ্রথম কাজ, শক্তি, ক্ষমতা যেহেতু আমাদের অধ্যায়টার নাম, তো আমরা সর্বপ্রথম কাজ নিয়ে কথাবার্তা বলবো। তো কাজ, কাজ একটা কি রাশি? ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আমরা ভেক্টর অধ্যায়ে আমরা ভেক্টর, স্কেলার এগুলো নিয়ে ডিটেইলসে কথাবার্তা বলবো। আমি আপাতত জাস্ট সিম্পল একটা কথা বলে নেই, যেটা একদম বেসিক। সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি বা অদিক রাশি, এটাকে যার মান আছে দিক নেই তাকেই বলা হয়। আর যার ভেক্টর রাশি বা দিক রাশিকে, যার মান এবং দিক দুইটাই আছে, তাকে আমরা ভেক্টর রাশি বা দিক রাশি বলে থাকি। সো কাজের কিন্তু আমাদের শুধু মান আছে কিন্তু দিক নাই, এই জন্য আমরা এটাকে কি বলি? স্কেলার রাশি, অথবা এটাকে স্কেলার রাশির অপর নাম। স্কেলার রাশির অপর নাম কি ভাইয়া? স্কেলার রাশির অপর নাম হচ্ছে অদিক রাশি। পরীক্ষায় এভাবে আসতে পারে, নিচের কোনটি স্কেলার রাশি বা নিচের কোনটি অদিক রাশি, সেটা হচ্ছে কাজ। ঠিক আছে, এছাড়া অনেকগুলান আছে, আমরা ভেক্টর অধ্যায়ে ইন ডিটেইলসে কথাবার্তা বলবো। কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি, এটা আমরা অনেকেই একটা খুব সুন্দর একটা ছন্দ দিয়ে মনে রাখি। ভবে সব প্রিয়তমে ভাসে টুনির তিতা প্রেমে। এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি প্রত্যেকটা অক্ষর থেকে প্রত্যেকটা ভেক্টর রাশির উদাহরণ আসবে। আমরা সামনে যখন ভেক্টর অধ্যায়ের ক্লাস করব তখন ইন ডিটেইলসে পড়বো, আপাতত সেই দিকে আর না যাই আমরা। ঠিক আছে, তো কাজ, কাজ মূলত কি ভাইয়া? কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। কাজটা কি বলবো আমরা? কাজ বল এবং সরণের গুণফল। কাজটা কি বলবো ভাইয়া? কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। সো আলটিমেটলি বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? বল হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হয়। সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা কাজকে আবার ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, সো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভাইয়া এটা আমরা কোন গুণ করতেছি? এটা আমরা স্কেলার গুণ। যেহেতু আমাদের স্কেলার রাশি, কাজ একটা স্কেলার রাশি, সেজন্য আমরা স্কেলার গুণ করতেছি। এটা কিন্তু ভেক্টর গুণ না, এটা কি ভাইয়া? স্কেলার গুণ, অর্থাৎ ডট গুণ। স্কেলার গুণের অপর নাম কি আবার? ডট গুণ। সো আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস পাইলাম। কি পাইলাম ভাইয়া? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এখন আমরা সবাই জানি যে ভাইয়া ভেক্টর অধ্যায়ে এটা কনসেপ্ট শিখছিলাম, যদি এর
এবং বি দুইটা ভেক্টর হয়, তাহলে এই দুটাকে যদি আমি ডট গুণফল করি তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান আমরা cos থিটা জানি, এই সূত্রটা, তাই না? তো ডট গুণফলের সময় আমরা কি জানি যে ভাইয়া cos থিটা ইউজ করতে হয়। আর ঠিক একই জিনিস যদি আমি ক্রস গুণফল করতাম যে a ক্রস b, তাহলে আমাদের কি হইতো যে a ভেক্টরের মান বি ভেক্টরের মান sin থিটা, sin থিটা। তার মানে যখন আমি ক্রস গুণফল করি তখন আমাদের sin থিটা, যখন আমি ডট গুণফল করি তখন আমাদের cos থিটা। যেহেতু এখানে আমাদের ভাইয়া ডট গুণ f ডট s, তাহলে আমাদের কোন থিটা নিতে হবে, sin থিটা না cos থিটা? অবশ্যই অবশ্যই আমাদের cos থিটা। তার মানে আমরা এটাকে ভাঙায়া cos fs cos থিটা লিখতে পারবো, fs cos থিটা। আবার আমরা নিউটনিয়ান বলবিদ্যা সবাই শিখছি f ইকুয়াল টু ma, নিউটনের দ্বিতীয় নম্বর সূত্র থেকে আমরা f ইকুয়াল টু ma, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ভাইয়া mg, ঠিক আছে? সো আমরা এখানে mas cos থিটা, f কে যদি ভাঙাই তাহলে ma পাই, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারবো যে ভাইয়া mgs cos থিটা। তাহলে দেখো এখন আমরা কাজের বেশ কয়েকটা সূত্র কিন্তু পেয়ে গেছি, কাজের বেশ কয়েকটা সূত্র পেয়ে গেছি ভাইয়া। w ইকুয়াল টু একদম বেসিক সূত্রটা কি f ডট s, আবার এটাকে ভাঙাইলে fs cos থিটা, আবার f টাকে আরো ভাঙাইলে আমরা mas cos থিটা অথবা mgs cos থিটা। এখন কথা হচ্ছে ভাই পরীক্ষায় সকল সূত্র তো আমরা পড়লাম, এখন কখন কোন সূত্রটা কখন ইউজ হবে এটা একটু বলে দেন ভাই। এটা তো আমাদের ঝামেলা যে ভাই কখন f ডট s, কখন fs cos থিটা, কখন mas cos থিটা, একটু বলেন দেখি কখন কোন সূত্র ইউজ হবে। এটা আমাদের প্রশ্নই বলে দেবে। কে বলে দেবে ভাইয়া? প্রশ্নই বলে দিবে, প্রশ্নই বলে দিবে কখন কোন সূত্র ইউজ করতে হবে। যদি আমরা দেখি বল এবং সরণ দেওয়া আছে, শুধুমাত্র বল এবং সরণ দেওয়া আছে, তাহলে f ডট s জাস্ট বল এবং সরণকে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি আমরা দেখি যে ভাইয়া কোণ দেওয়া আছে, বল সরণ এবং একটা কোণ দেওয়া আছে, এত ডিগ্রি কোণে অবস্থান করতেছে, তাহলে আমরা mas cos থিটা অথবা fs cos থিটা আমরা ইউজ করব। বল সরণ কোণ থাকলে fs cos থিটা, এবং বলের জায়গায় যদি ভর থাকে, ভর সরণ এবং থিটা, তাহলে আমাদের mas cos থিটা। তার মানে পরীক্ষার প্রশ্নের উপাদানই তোমাকে বলে দিবে, পরীক্ষার প্রশ্নটাই বলে দিবে যে ভাই কখন কোন সূত্র ইউজ হবে। যদি পরীক্ষার প্রশ্নে বল এবং সরণ থাকে তাহলে f ডট s, আর যদি বল সরণ এবং থিটা থাকে তাহলে fs cos থিটা, আর যদি ভর সরণ এবং থিটা থাকে তাহলে mas cos থিটা অথবা mgs cos থিটা। একদম খুবই সিম্পল, ঠিক আছে? এখন দেখো এই সূত্রটা না আরো একভাবে আসতে পারে, অবস্থান ভেক্টর দিয়ে। অবস্থান ভেক্টরটা কেমন ভাইয়া? যে আমরা w ইকুয়াল টু f ডট r, দুইটাই অবস্থান ভেক্টরে থাকতে পারে, যে ভাই f ভেক্টরও একটা অবস্থান ভেক্টর, r ভেক্টরও একটা অবস্থান ভেক্টর আকারে থাকতে পারে। অবস্থান ভেক্টর মানে কি? i j k থাকবে, i j k থাকবে। ধরেন আমার f ভেক্টরটা, দেখো f ভেক্টরটা আমি একটু বলি যে ভাই f ভেক্টরের মান যখন আমরা এই সূত্রগুলো ইউজ করব, fs cos থিটা বা আমাদের fs অথবা mgs cos থিটা, তখন আমাদের কি ডাইরেক্ট এক্সাক্ট মান থাকবে যে ভাই 5 নিউটন বলে প্রয়োগ করতেছে। ধরেন আমাদের 5 নিউটন বল প্রয়োগ করতেছে, তখন আমরা কিন্তু এই প্রথম সূত্রতে কনভার্ট ফেলাই দিতে পারবো যে ভাই fs অথবা fs cos থিটা অথবা mgs cos থিটা। বাট এই f এর মানটা যদি এরকম ভেক্টর রাশিতে থাকে, অর্থাৎ অবস্থান ভেক্টরে থাকে, ধরেন আমাদের এরকম থাকলো 2i প্লাস 3j মাইনাস কে, এরকম যদি ভেক্টর রাশিতে থাকে, তখন আমরা কি করব? তখন আলটিমেটলি এই অবস্থান ভেক্টর, অর্থাৎ আমাদের দুইটাতে কি করতে হবে, আমাদের কি করতে হবে ভাইয়া? অবস্থান ভেক্টরে থাকলে তখন আমাকে ডট গুণফল করতে হবে। সো আমি একটু দেখাই, দেখো আমাদের ধরেন f 2i প্লাস 3j মাইনাস কে, আর যদি r ভেক্টরটা আমি এমনই বলি যে ভাইয়া ধরেন i প্লাস j প্লাস k, তখন আমাদের এই দুইটাকে কি করতে হবে? এখন দেখো তো দুইটাই আমাদের অবস্থান ভেক্টরে আছে না, দেখো সবগুলোতে i j k আছে। তখন আমাদের w ইকুয়াল টু কি জানি আমরা? f ডট r, f ডট r। তখন আমাদের এই যে দুইটারই ডট গুণফল করতে হবে। এখন ডট গুণফল কি করতে হয়? ডট গুণফল কিভাবে করে? i এর সাথে i এর গুণন, j এর সাথে j এর গুণন, k এর সাথে k এর গুণন। তখন আমরা এই দুটোকে যদি গুণ করে দেই তাহলে দেখেন এখানে i এর সহগ কত ভাইয়া? 2, এখানে i এর সহগ কিছু নাই মানে 1, তাহলে 2 অক্ষে 2, তারপরে প্লাস প্লাসে প্লাস, তারপরে এখানে 3, এখানে 1, তার মানে 3 অক্ষে 3, প্লাস মাইনাসে মাইনাস আমাদের 1। তাহলে এটাকে আলটিমেটলি যদি কোণ যোগ করে দেই তাহলে 3 4 5, 5 থেকে আমাদের 1 বাদ দিলে 4 নিউটন। এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার হবে। সো আমাদের সিম্পল যদি এক্সাক্ট মান থাকে যে ভাই f এর মান ধরো 5 নিউটন 6 নিউটন, এরকম যদি এক্সাক্ট মান থাকে, তখন আমরা উপরের সূত্র fs জাস্ট খালি গুণ করে দিব, অথবা fs cos থিটা অথবা mgs cos থিটা। আর যদি অবস্থান ভেক্টরে থাকে তখন কিন্তু আমাদের অবস্থান ভেক্টর দুইটা ভেক্টরকে ডট গুণফল করে দিতে হবে। সবাই একটু বলেন দেখি যে ভাইয়া যতটুকু বুঝাইলাম 100% ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন দেখি ভাইয়া 100% ক্লিয়ার কিনা যতটুকু বুঝাইছি? সবাই একটু বলেন সবাই একটু বলেন যে ভাইয়া 100% ক্লিয়ার কিনা, যতটুকু বুঝাইলাম 100% ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? সবাই একটু বলেন 100% ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? দ্রুত দ্রুত, এই আমার ক্লাসে কিন্তু ঘুমাইলে চলবে না, আমার ক্লাসে একটু রেসপন্স করতে হবে, বুঝতে পারলেও রেসপন্স করতে হবে, বুঝতে না পারলেও রেসপন্স করতে হবে, ঠিক আছে? যেখানে বুঝতে পারবা না মুন্না ভাইয়া কোনো রাগ ঢাক কিচ্ছু করবে না, জাস্ট কমেন্ট করবা যে ভাই ওই জিনিসটা বুঝি নাই, আমি আবার আরো ভেঙে ভেঙে বোঝানো ট্রাই করব, ওকে? সো সবাই একটু বলেন সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই একটু বলেন ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? আচ্ছা, এই তো আমাদের হচ্ছে অন্য
প্ল্যাটফর্মের একজন স্টুডেন্ট হয়তো চলে আসছে। হ্যাঁ, সমস্যা নাই। আমি শুধু এই প্রতিষ্ঠানেই ক্লাস নেই, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নেই, ঠিক আছে? তো দেখা গেছে যে অফলাইনে হচ্ছে ইউসিসি তে ক্লাস নেই, অনলাইনেও ইউসিসি তে ক্লাস নেই, জয়কুলিতে ক্লাস নেই, আই এডুকেশনে ক্লাস নেই, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হয়। ওকে, আচ্ছা। তো সবাই একটু বলেন তো, এই তো আখি বলছে 200% ক্লিয়ার, আরে জোস। হ্যাঁ, ক্লাসে কিন্তু একটু রেসপন্স করতে হবে। ওকে, আচ্ছা। তো দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে কাজ কখন সর্বোচ্চ হবে, কাজ কখন সর্বনিম্ন হবে, কাজ কখন শূন্য হবে, এইটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো একটু খেয়াল করেন যে ভাইয়া কাজ সর্বোচ্চ, কাজ কার উপর ডিপেন্ড করবে? কাজ মূলত নির্ভর করে, কাজ নির্ভর করে, কাজ কি করে? কাজ নির্ভর করে, কাজ নির্ভর করে কার উপরে? থিটার উপরে, বিশেষ করে আমাদের কস থিটার উপরে। কারণ দেখেন, এফএস কস থিটা বা এমজিএস কস থিটা বা এমএএস কস থিটা, তাই না? সো আলটিমেটলি কাজ কখন সর্বোচ্চ হবে, কাজ কখন সর্বনিম্ন হবে, কাজ কখন শূন্য হবে, অর্থাৎ আলটিমেটলি কাজ নির্ভর করবে কার উপরে ভাইয়া? কস থিটার উপরে। সো এই কস থিটার মান যখন আমি সর্বোচ্চ পাবো, তখন আমাদের কাজটাও সর্বোচ্চ। কেন? কারণ আমরা ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা, তার মানে ডাব্লু সমানুপাতিক আমরা কি জানি? কস থিটা। তাহলে কস থিটার মান যদি বাড়ে, তাহলে কাজেরও মান বাড়বে, আর কস থিটার মান যদি কমে, তাহলে কাজেরও মান কমবে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাই না? যেহেতু ভাইয়া কি আমাদের, যেহেতু আমাদের সমানুপাতিক সম্পর্ক, যেহেতু আমাদের সমানুপাতিক সম্পর্ক, তাহলে দেখেন cos থিটার মান যখন শূন্য, তখন কিন্তু পুরো কাজটাই শূন্য হবে। cos থিটার মান যখন সর্বোচ্চ, কারণ cos থিটার সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বোচ্চ মান 1। cos থিটার কখন সর্বোচ্চ হয়? কখন? যখন আমাদের cos 0 ডিগ্রি হয়। cos 0 ডিগ্রি মান 1। তার মানে দেখেন, আমরা আলটিমেটলি যখন থিটা 0 ডিগ্রি হবে, থিটা 0 ডিগ্রি হবে, তখন কাজটা কি হবে ভাইয়া? সর্বোচ্চ। কারণ cos 0 ডিগ্রির মানই কিন্তু 1, এই 1টাই হচ্ছে cos এর সর্বোচ্চ মান। আবার যখন cos 180 ডিগ্রি অর্থাৎ থিটা 180 ডিগ্রি হবে, তখন কিন্তু কাজটা হবে সর্বনিম্ন, কারণ cos 180 ডিগ্রি মান -1, এটাই হচ্ছে cos এর সর্বনিম্ন মান। আর যখন আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, cos 90 ডিগ্রি মান কত? 0। এই জন্য তখন হবে আমাদের কাজ 0। এটা কিন্তু অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে। একটু পরে আমি যখন প্রশ্ন সমাধান করব, তখন কিন্তু পারতে হবে। এখন সুন্দর মতো শিখাচ্ছি, একটু পরে আমি যখন প্রশ্ন সমাধান করব, তখন কিন্তু প্রত্যেক জনকেই পারতে হবে ভাইয়া। ওকে, এখন মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখবা যে ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। বাসায় গিয়ে বেশি একটা জমানো পড়া থাকবে না। ক্লাসের পরে আমি এমন ভাবে তোমাকে গুলাই খাওয়াই দেবো, দেখবে যে ক্লাসের পড়া ক্লাসেই রিভিশন করা নিচ্ছে তোমার কাছ থেকে। ওকে, আগে শিখাবো, তারপরে প্রশ্ন সমাধান করব। ওকে, সো এখন দেখেন, আমরা কিন্তু খুব সুন্দর মতো কাজ কখন সর্বোচ্চ, কাজ কখন সর্বনিম্ন এবং কাজ কখন শূন্য হবে সেই জিনিসটা শিখে ফেললাম, সেই জিনিসটা ভাইয়া শিখে ফেললাম। ওকে, সো চলেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে আমরা পরবর্তীতে দেখেন, একক এবং মাত্রা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো কাজের এককটা কি হবে ভাইয়া? একটু কাজের একক এবং মাত্রা কি ভাই মুখস্থ করার দরকার আছে? না, তুমি চাইলে কি সূত্র থেকে একক মাত্রা আনতে পারবা। সেটা কিভাবে? দেখো, আমি আগে সর্বপ্রথম এককটা নিয়ে কথাবার্তা বলি। সো আমরা একটু আগে শিখলাম W = F.S। তাহলে দেখো, এখান থেকে আমরা এককটা কি পাবো? F এর একক নিউটন, আর আমাদের হচ্ছে সরণের একক মিটার, তার মানে নিউটন মিটার। আবার এটাকে যদি আমি ভাঙি, তাহলে কি লেখা যায় ভাইয়া? MAS লেখা যায়। তাহলে দেখো, এখান থেকে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা কি হচ্ছে আমাদের? সেটা হচ্ছে কাজের একক হচ্ছে ভরের একক কেজি, MS ইনভার্স 2 সেটা হচ্ছে ত্বরণের একক, আর হচ্ছে সরণের একক মিটার। তাহলে এখান থেকে আরো একটা একক পাই, যেটা হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো, দুইটা একক পাচ্ছি, দুইটা। আবার আরো একটা কাজের ব্যবহারিক একক কি জানি, সবসময় যেটা আমরা ইউজ করি, যেটা সবসময় ব্যবহারিক একক, কাজের সব থেকে ব্যবহারিক একক যেটা আমরা সবসময় ইউজ করি, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে জুল। সেটা কি? জুল। তাহলে দেখো, একটা জিনিসের বিভিন্ন কন্ডিশন ভেদে বা সূত্র ভেদে এক এক ধরনের একক হইতে পারে, মানে একক চেঞ্জ হয় কিন্তু মাত্রা জীবনও চেঞ্জ হয় না। তাহলে কাজের একক কি কি পাইলাম? নিউটন মিটার হইতে পারে, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 হইতে পারে, জুল হইতে পারে, বাট মাত্রা কিন্তু একই, মাত্রা একটাই থাকবে। সো মাত্রাটা যদি আমরা আনি, তাহলে W = F.S সূত্র থেকে আমরা আনতে পারবো। তাহলে F এর মাত্রা কি? ML T ইনভার্স 2, আর সরণের মাত্রা কি? বড় হাতের L। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ML স্কয়ার T ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা, এটাই হচ্ছে ভাইয়া আমাদের কাজের মাত্রা। এটাই কি? এটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা। ওকে, তো দেখো, আমরা কিন্তু একক থেকে, এটা মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করলে তুমি ভুলে যাইতে পারো, তাই না? তো আমরা কি করব যে ভাই, আলটিমেটলি খুব সুন্দরভাবে কি করব? সূত্র থেকে আনার চেষ্টা করব। মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে কোনো প্যারা নাই ভাই, তুমি সূত্র থেকে আনতে পারবা। আরো একটা জিনিস তোমাকে শিখাইছিলাম যে প্রত্যেকটা মাত্রা থেকে একটা করে একক আনা যায়। তাহলে এই মাত্রা থেকে তুমি একটা করে একক আনতে পারবা। তাহলে দেখো, M মাস মানে ভর, ভরের একক কি ভাইয়া? কেজি। লেন্থ মানে মিটার, একক, তার মানে মিটার স্কয়ার। টি ফর টাইম, সেকেন্ড ইনভার্স 2। দেখছো, প্রত্যেকটা মাত্রা থেকে একটা একক আনা যায়। এই এককটা তো আমরা একটু আগেই শিখছিলাম। সো মাত্রা জীবনও চেঞ্জ হয় না, মাত্রা ফিক্সড। আর প্রত্যেকটা মাত্রা থেকে একটা করে একক আনতে পারবা। আবার একক বিভিন্ন কন্ডিশন ভেদে বা সূত্র ভেদে চেঞ্জ হইতে পারে। একক চেঞ্জ হয়, মাত্রা চেঞ্জ হয় না।
বিষয়টা ক্লিয়ার সবার? সবাই একটু বলেন কাজের মাত্রা একক সবার ক্লিয়ার কিনা? কাজের মাত্রা একক সবার ক্লিয়ার কিনা একটু বলেন দেখি ভাইয়া। কাজের মাত্রা একক, দেখো এটা মুখস্থ করে হুদাই ব্রেনকে প্রেসার ক্রিয়েট করার দরকার নাই। যেটা মুখস্থ রাখতে হবে ভাইয়া তোমাকে বলে দিব, আর যেটা সিম্পলি মনে রাখা যায়, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে মনে থাকবে, সেটা আলটিমেটলি এক্সট্রা ভাবে মুখস্থ করে ব্রেনকে প্রেসার দেওয়ার দরকার নাই। তুমি দেখবা যে অনেক কিছু এমনিতেই মুখস্থ রাখতে হয় আমাদের। এখন যদি আরো হাবিজাবি জিনিস মনে রাখো বা মুখস্থ রাখো তখন কিন্তু আরেক ঝামেলা, তখন দেখবা যে যেটা প্রয়োজনীয় সেটাই তুমি ভুলে গেছো। ওকে, সবাই একটু বলেন দেখি ক্লিয়ার কিনা ভাইয়া। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন, এই তো মুক্তি বলছো ক্লিয়ার ক্লিয়ার। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন একটা টেকনিক শিখলে কেমন হয়, তুমি একটা জিনিসের মাত্রা একক মনে রাখবা, আরো এর সাথে অনেক কিছু মাত্রা একক অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তার মানে এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কার কার মাত্রা একক সেম। কার কার মাত্রা একক সেম সেটা হচ্ছে আমাদের, দেখো কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, তারপরে হচ্ছে বলের মোমেন্ট, এই সবগুলার মাত্রা একক সেম। এই সবগুলার মাত্রা একক সেম। যদি তোমাকে টর্কের মাত্রা একক বলে, টর্কের মাত্রা বলে, তাহলে আলটিমেটলি টর্কের সূত্র তোমার ইনস্ট্যান্ট নাও মনে থাকতে পারে, তোমার দরকার নাই মনে রাখার। তুমি জাস্ট কি করবা, কাজের মাত্রা একক তো সবসময়, কাজের সূত্র তো আমরা সবসময় মনে রাখবো, যেটা হচ্ছে W=F.S, এটা একদম ইজি, সবারই মনে থাকে। সো যেটাই আসুক না কেন এখান থেকে, শক্তি আসুক তুমি কাজেরটা বসাই দিবা, টর্ক আসুক, বলের ভ্রামক আসুক, দ্বন্দ্বের ভ্রামক আসুক, তুমি কাজেরটা দেখাই দিবা, কারণ এই সবগুলারই মাত্রা একক সেম। এখন তুমি এটা কিভাবে মনে রাখতে পারো, এটা সিম্পলি মনে রাখা যায় এমনিতে, জাস্ট মুখস্থ রাখবা কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট, এই 6টা জিনিসের মাত্রা একক সেম। এখন যদি তাও ভাইয়া তোমার মুখস্থ না থাকে বা মনে না থাকে সিরিয়াল ওয়াইজ, এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবা। সেটা কিভাবে, যে দেখো আমরা ধরো একটা বলাই নামে একটা ছেলে আছে, বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, তার মানে টাকা ধার দিচ্ছে, এরকম একটা ঘটনাকে আমরা খুব সুন্দর মতো দেখো লিখতেছি যে ভাইয়া বলাই, বলাই এর ভাই, বলাইয়ের ভাই টাকা দেয়, বলাইয়ের ভাই টাকা দেয়, বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, 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 বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে। দেখো এইখান থেকে আমরা বলাইয়ের ভাই পুরাটা থেকে আমরা বলের ভ্রামক পাইলাম। দেখো আমি একটু দাগায় দাগায় দিচ্ছি। টাকা থেকে আমরা পাবো হচ্ছে টর্ক, টাকা থেকে পাবো টর্ক, দেয় থেকে আমাদের দ্বন্দ্বের ভ্রামক, দয় থেকে আমাদের কি ভাইয়া দ্বন্দ্বের ভ্রামক, শক্তি তো নিজেই শক্তি, আর কাকাতে কাজ। তাহলে দেখো এই ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো যে কার কার মাত্রা একক সেম, কার কার মাত্রা একক সেম। বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট। এটা আমি সাজেস্ট করবো তোমরা সিম্পলি মনে রাখিও ভাই, একদম ইজি, সিম্পলি মনে রাখা যায় যে কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক আমাদের হচ্ছে এমনিতেই মনে রাখা যায়। আর যদি কারো খুবই অসুবিধা হয় যে না ভাই আমার মুখস্থ বিদ্যা এতটা ভালো না, তোমরা কি করতে পারো, এই ছন্দটা ইউজ করতে পারো যে ভাই বলাইয়ের ভাই টাকা দেয় শক্তি কাকাকে, এইভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। ওকে, সো দেখো এক ঢিলে দুই পাখি মেরে ফেলছি আমরা, এক ঢিলে দুই পাখি মেরে ফেলছি, যে ভাই দেখো আলটিমেটলি এক ঢিলে দুই পাখি না, অনেক পাখি, একটা জিনিস মুখস্থ করলাম তার সাথে আরো 5টা জিনিসের মাত্রা একক আমাদের ক্লিয়ার হয়ে গেল, আরো 5টা জিনিসের মাত্রা একক আমাদের সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো চলো আমরা নেক্সটে চলে যাব। এখন দেখো বেশ কিছু থিওরি ভাই, এই স্লাইডটা এত গুরুত্বপূর্ণ, তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন কমন চলে আসবে ইনশাআল্লাহ, দেখো এখান থেকে কমন চলে আসবে। দেখো আমরা কাজের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক একটু দেখার ট্রাই করব। যে ভাইয়া একটু আগেই দেখলাম যে ভাই নিউটন মিটার এবং জুল একই জিনিস, নিউটন মিটারও কাজের একক, জুলও একক কাজের একক, তার মানে আলটিমেটলি আমরা 1 নিউটন মিটার ইকুয়াল টু 1 জুল লিখতে পারবো। এখন দেখো এইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল। এখন কিলো মানে কি ভাই 1000, আর ঘন্টাকে তুমি যদি সেকেন্ড আনো তাহলে 3600 সেকেন্ড, তাহলে এটাকে আমরা যদি গুণ করে দেই তাহলে 36 × 10⁵ জুল অথবা 3.36 × 10⁵ জুল। এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমি 3 স্টার দিয়ে নিচ্ছি, এটা তোমার পরীক্ষায় আসলো বলে, পরীক্ষায় আসলো বলে 1 কিলোওয়াট সমান সমান কত জুল, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 × 10⁶ জুল। খুবই 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 গুরুত্বপূর্ণ। আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আমাদের যে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জুল, 1 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 × 10⁻19 জুল। এটাও ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা স্টার মার্ক দিয়ে দিলাম, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় যে কোনো একটা চলে আসতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকবার অনেক প্রতিযোগিতামূলক অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, মেডিকেল বলো, বিশ্ববিদ্যালয় বলো, অনেক জায়গায় আসছে, ঠিক আছে। তো আমাদের 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 × 10⁶ জুল, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান আমাদের 1.6 × 10⁻19 জুল। আর যদি ভাইয়া মেগা থাকে, এখন মেগা মানে কি জানো, মেগা মানেই হচ্ছে 10⁶, মেগা মানে কি 10⁶। এখন 10⁶ এর সাথে তুমি যদি আলটিমেটলি 10⁻19 গুণ আমাদের যোগ করে দাও, তাহলে আলটিমেটলি আমাদের পাওয়ারটা কমে কত হয়ে যাবে, 10⁻19 আর 10⁻13, ঠিক আছে, কারণ 10⁶ মেগা। তাহলে কখন আমাদের শুধু ইলেকট্রন ভোল্ট, কখন আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কখন মেগা ইলেকট্রন ভোল্ট, কখন শুধু ইলেকট্রন ভোল্ট, কখন মেগা ইলেকট্রন ভোল্ট, কখন শুধু ইলেকট্রন ভোল্ট, এই জিনিসটা ভাইয়া একটু খেয়াল রাখবা। তাছাড়াও বেশ কয়েকটা একক আছে, দেখো 1 ক্যালোরি সমান সমান কত জুল,
4.2 জুল। আবার উল্টা ভার্সন 1 জুল সমান সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। 1 আর্ক সমান সমান কত জুল? 10 টু দি পাওয়ার -7 আর্ক জুল। আবার 1 জুল সমান সমান কত আর্ক? 10 টু দি পাওয়ার 7 আর্ক। ঠিক আছে, এই আর্ক আবার কি জিনিস ভাইয়া? কাজের একক একটু আগে দেখলাম না, জুল হয়, নিউটন মিটারে হয়, আবার কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 হয়। আরো একটা একক আছে, সেটা হচ্ছে কাজের সব থেকে ছোট এককের নাম কি জানো? কাজের সব থেকে ছোট এককের নাম হচ্ছে আর্ক। এটাকে ERG দ্বারা প্রকাশ করা হয়। তোমাকে যদি স্পেশালি ভাইয়া প্রশ্ন বলে যে কাজের সব থেকে ছোট একক কোনটা, কাজের সব থেকে ছোট একক কোনটা? কাজের সব থেকে ছোট একক হচ্ছে আর্ক। কাজের সব থেকে ছোট একক কোনটা? কাজের সব থেকে ছোট একক হচ্ছে আর্ক। কাজের সব থেকে ছোট একক আর্ক। ওকে, এখন দেখো যে ভাইয়া বিভিন্ন কাজের শর্ত, বিভিন্ন কাজের শর্ত, বিভিন্ন কাজের শর্ত, যে ভাই কাজ কখন ধনাত্মক হবে, কাজ কখন ঋণাত্মক হবে, কাজ কখন শূন্য কাজ হবে, এটা কিন্তু কার উপর ডিপেন্ড করে? একটু আগে আমরা শিখছি কসের উপরে। তাহলে কস থিটার মান যখন ধনাত্মক, যেই রেঞ্জের মধ্যে ধনাত্মক, তখন হবে কাজ ধনাত্মক। কস থিটার মান যখন ঋণাত্মক, যেই রেঞ্জের মধ্যে ঋণাত্মক, সেই রেঞ্জটাই মূলত আমাদের ঋণাত্মক কাজের। আর কস থিটার মান যখন শূন্য, তখন ওই রেঞ্জটাই হবে আমাদের কাজ শূন্য রেঞ্জ। ওকে, সো দেখেন আমাদের এখানে ধনাত্মক কাজ যদি তোমাকে বলে নিচের কোনটি ধনাত্মক কাজের শর্ত, সেটা কি? ধনাত্মক কাজ হইতে গেলে আমাদের কি হইতে হবে? 0 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে মানটা। কারণ cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান 1। তার মানে cos 0 ডিগ্রি সমানও হইলেও কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমাদের 0 ডিগ্রি আমাদের হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু থিটা, আবার গ্রেটার দ্যান 90। তাহলে 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট হতে হবে, কারণ আমরা কি জানি cos 90 ডিগ্রি মান তো ভাইয়া শূন্য। তার মানে শূন্য হওয়া যাবে না, কারণ আমাকে ধনাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক, শূন্য তো ভাই আমাদের ধনাত্মকের মধ্যে পড়তেছে না, তাই না? সো আলটিমেটলি ধনাত্মক কাজের শর্ত কি ভাই? 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড়, আবার 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট হবে। আর ধনাত্মক কাজের অপর নাম হচ্ছে বলের দ্বারা কাজ। ধনাত্মক কাজের অপর নাম কি ভাইয়া? ধনাত্মক কাজের অপর নাম হচ্ছে বলের দ্বারা কাজ। ধনাত্মক কাজের অপর নাম কি রে? বলের দ্বারা কাজ। তো পরীক্ষায় তোমাকে এইভাবে আসতে পারে, নিচের কোনটি ধনাত্মক কাজের শর্ত, অথবা নিচের কোনটি বলের দ্বারা কাজের শর্ত। একই জিনিস, কোনটা কার অপর নাম এই জিনিসটা একটু খেয়াল রাখবা। কোনটা কার অপর নাম, কোনটা কার অপর নাম এই জিনিসটা ভাইয়া একটু খেয়াল রাখবা। কোনটা কার অপর নাম এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। ওকে, আবার দেখেন ঋণাত্মক কাজ। এখন থিটা কখন ঋণাত্মক ভাই? আমরা সবাই জানি cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি মান -1। তার মানে আলটিমেটলি অবশ্যই 0 ডিগ্রির চেয়ে না, শূন্য না, 90 ডিগ্রির চেয়ে বড় হবে। 90 ডিগ্রির চেয়ে বড় হবে, কারণ 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান শূন্য। শূন্য তো ধনাত্মক ঋণাত্মক কিচ্ছু না ভাই। তাহলে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে, 180 সমান বা 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। তার মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 180। তার মানে কি ভাই? আমাদের ঋণাত্মক কাজের শর্ত কি? 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে, আবার 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রির চেয়ে ছোট হলেও চলবে, প্যারা নাই। ওকে, এটাকে আমাদের অপর নাম কি? ঋণাত্মক কাজের বলের বিরুদ্ধে কাজ। একটা হচ্ছে বলের দ্বারা কাজ, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, খেয়াল রাখবা। আর শূন্য কাজের শর্ত কি ভাই? সিম্পল, cos যখন আমাদের 90 ডিগ্রিতে থাকবে, থিটা 90 ডিগ্রি হলে cos আমাদের কাজ শূন্য, কারণ cos 90 ডিগ্রি মান শূন্য, এই জন্য পুরো কাজটাই শূন্য হয়ে যাবে। সবাইকে ক্লিয়ারলি বুঝলাম রে? কত মিনিট হবে ক্লাসটা? কত মিনিট হবে ক্লাসটা? যতক্ষণ শেষ করতে লাগে। মূলত আলটিমেটলি আমি চেষ্টা করি যে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিটের মধ্যে শেষ করার জন্য। সো এরকম লাগতে পারে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা 30 মিনিট সর্বোচ্চ। ওকে, তো সবাই একটু বলেন দেখি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলেন, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? দ্রুত 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 সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, যতটুকু পড়াইলাম ততটুকু ক্লিয়ার কিনা, যতটুকু পড়াইলাম ততটুকু ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, ওকে, ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সো চলেন এখন দেখেন, আপনাদের ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাইয়া আলটিমেটলি ভেলকিবাজি টাইপ প্রশ্ন, তোমরা যেটা মুখস্থ অ্যান্সার বসাইতে পারবা। সো দেখেন এই যে শূন্য কাজ, শূন্য কাজের উদাহরণগুলো পরীক্ষায় আসার জন্য বেশ গুরুত্বপূর্ণ। শূন্য কাজের উদাহরণ পরীক্ষায় আসার জন্য ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ। শূন্য কাজের উদাহরণ পরীক্ষায় আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন শূন্য কাজ কখন কখন কাজের পরিমাণ শূন্য তুমি ডিরেক্ট মুখস্থ রাখতে পারবা। যেমন একটা ভারী বস্তু মাথায় নিয়ে দাঁড়ায় আসো ভাই, ধরো আমি ভারী একটা 20 কেজি ভরের একটা বস্তু মাথায় নিয়ে দাঁড়ায় আছি, এটা আমার কাজ হবে? জীবনে হবে না, কষ্ট হবে, কষ্ট হবে। কারণ কাজ হইতে গেলে স্মরণ লাগবে, স্মরণ। কারণ আমরা কাজের সূত্র কি জানি রে? W=F.S, তাই না? সো আমাদের অবশ্যই অবশ্যই কাজ হইতে গেলে আমাদের স্মরণ লাগবে। এস মানে কি? স্মরণ। একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে যদি আমাদের স্মরণ হয়, তখনই আমাদের কাজ হবে। আদারওয়াইজ স্মরণ যদি না হয়, তাহলে জীবনেও কাজ হবে না। ধরো তুমি একটা দেয়ালকে সারাদিন ধরে ঠেলতেছো ভাই, সারাদিন ঠেললা, দেয়াল কি ভাঙতে পারছো? জীবনও ভাঙতে পারবে না। একজন ঠেলা জীবনও দেয়াল ভাঙতে পারবে না। তো সারাদিন ঠেলার পরে কি হয়েছে? তোমার কষ্ট হয়েছে, কিন্তু কাজ হয় নাই। কাজ হইতে গেলে তোমাকে অবশ্যই স্মরণ হইতে হবে। স্মরণ যতক্ষণ পর্যন্ত হবে না, কাজ ততক্ষণ পর্যন্ত হবে না। ওকে, তারপরে দেখেন যে একটা দড়িতে পাথর বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে, এই পাথর বেঁধে বৃত্তাকার, বৃত্তাকার মানেই হচ্ছে কেন্দ্রমুখী বল। সো এটা এইভাবে আসতে পারে ভাই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন? কারণ দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, তার মানে যখন আমরা বৃত্তাকার পথে কোনো বস্তুকে ঘুরাই তখনই তো কেন্দ্রমুখী বল উদ্ভূত হয়, তাই না? সো ধরেন আমার এটা একটা ফিক্সড পয়েন্ট,
এই বস্তু এখান থেকে ঘোরা শুরু করছে, ঘুরতে 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 আবার এখানে আসছে। তাহলে দেখো আমাদের এক্সাক্ট সরণ কত ভাই, কোনো সরণই হচ্ছে না, ঘুরে আবার ওই জায়গায় আসতেছে, ঘুরে আবার ওই জায়গায় আসতেছে, ঘুরে আবার ওই জায়গায় আসতেছে। তার মানে আমার সরণ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত সরণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হবে না। তার মানে আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। অথবা আলটিমেটলি আমাদের হাতে ব্যাগ নিয়ে সমতল পথে হাঁটলে, ওই যে মেয়েরা হচ্ছে সাইড ব্যাগ নিয়ে হাঁটে না, তো আলটিমেটলি হাতের সাপেক্ষে তো কোনো সরণ হচ্ছে না, এই জন্য তখনও কাজ হবে না। তো এখানকার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এটা, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, অথবা একটা দড়িতে বা কোনো কিছু একটা সুতার সাহায্যে বেঁধে যদি আমরা এভাবে ঘুরাইতে থাকি তাহলে আমাদের কৃত কাজ শূন্য। একই কথা, দুইটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের কনসেপ্ট। তো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, এইটা অনেকবার অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা 100%। থিওরি টাইপ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এটা ভাইয়া। ওকে, সো চলেন এখন আমরা যা শিখলাম এতক্ষণ পর্যন্ত, যা যা বকবক করলাম, দেখি তোমরা কি রকম শিখছো। আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করি, চলো আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করি। দেখি এটা সবাই অ্যান্সার দাও দেখি ভাইয়া, সবাই একটু উত্তর দেওয়ার ট্রাই করো। দেখো এখানে কি বলছে, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়। এটা কিন্তু ভাই ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন। এটা কোথাকার প্রশ্ন রে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সেশনটা হয়তো মিশাই গেছে, আমি একটু কাটার সময় একটু মানে ওই যে সেশন পাশে লেখা ছিল, সেশনটা একটু মিশাই গেছে, ঠিক আছে। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়েরই একটা প্রশ্ন। সবাই একটু উত্তর করেন দেখি ভাইয়া, এখন সবাই একটু উত্তর করেন দেখি, দেখি কে কে পারি। আমার কথা এখন কারা কারা মনোযোগ দিয়ে শুনছো, আমি কিন্তু এখন পরীক্ষা নিব তোমাদের, দেখি এখন কে কে পারো। আমি কিন্তু ভাই প্রত্যেকটা কনসেপ্ট পড়াইছি, যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবা, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবা। এখন দেখি কি অবস্থা সবার, এখন দেখি কি অবস্থা। যারা ফাঁকিবাজি করবা ধরা খেয়ে যাবা। এই তো মুক্তি সবার আগে অ্যান্সার করছো। সবাই আগে অ্যান্সার করো, তারপরে আমি অ্যান্সারটা দিয়ে দিব। সবাই আগে অ্যান্সার করো, সবাই আগে অ্যান্সার করো যে ভাইয়া কাজের পরিমাণ সবচেয়ে বেশি, কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন বল এবং প্রযুক্ত বল সরণের মধ্যবর্তী কোণ, তার মানে থিটার মান কত হবে যখন কাজের পরিমাণ সর্বোচ্চ। কারণ কাজের সর্বোচ্চ মান কত ভাই, কাজের সর্বোচ্চ মান কত হইতে পারে, কাজের সর্বোচ্চ মান কত হইতে পারে, কসের সর্বোচ্চ মান কত, 1। এখন কস 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 কত ডিগ্রি মান 1, সেটাই হবে অ্যান্সার। সবাই একটু উত্তর দাও দেখি, কস কত ডিগ্রি মান 1, কস কত ডিগ্রি মান 1, কস কত ডিগ্রি মান 1। ভাই আমরা সবাই জানি যে ভাইয়া কস 0 ডিগ্রির মানই হচ্ছে 1। তার মানে কত ডিগ্রি কোণে আমাদের সবচেয়ে বেশি কাজ হবে, 0 ডিগ্রি কোণে। তার মানে আলটিমেটলি আমাদের ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সো এই তো অনেকেই পেরে গেছো, অনেকেই পেরে গেছো। আমার ক্লাসে কিন্তু ভাই ক্লাসের পড়া ক্লাসেই আমি রিভিশন করাই দেই। তুমি যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, দেখবা যে আলটিমেটলি যখন আমি তোমাকে প্রশ্ন ধরবো তখন তোমার ক্লাসের পড়া ক্লাসেই রিভিশন হয়ে যাবে, বাসায় আর পড়া জমে থাকবে না। ওকে, সো এই তো সবাই পারছো, মোটামুটি সবাই পারছো। দেখি কে কে পারছেন আমি একটু সুন্দরভাবে বলি। দেখো খাদিজা পারছো, মুক্তি পারছো, ঋতু পারছো, তাসমিন পারছো, তারপরে হচ্ছে কিটা স্পেলিং ই তো করতে পারতেছি না, কি চৌধুরী, মানতাসা চৌধুরী, তারপরে হচ্ছে তাসনিয়া, তারপরে হচ্ছে ইয়াসিন পারছো, তারপরে আখি পারছো। এই তো সবাই পারছো, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আল্লাহ, ছেলেরা ছেলেরা কি ঘুমাচ্ছ ভাই? আল্লাহ, ছেলেদের আমার তো মান সম্মান সব খেয়ে দিলা। এখানে অধিকাংশই দেখি মেয়েরা একদম 100% একুরেট রাইট আনসার দিচ্ছে, খালি দুই একজন খালি আমি ছেলেদের খুলে পাচ্ছি। ছেলেরা কোথায় আসো? তোমাদের মুন্না ভাইয়ের মান সম্মান বাঁচার তাগিদে হলেও আলটিমেটলি ক্লাসে আইসা কমেন্ট করেন, ঠিক আছে? মেয়েরা দেখছো সবাই অ্যাক্টিভ, আমার ছেলেরা কোথায়? আল্লাহ, হতাশায় ফেলাই দিলা ছেলেরা। চলো আমরা নেক্সটে যাই। এবার ছেলেরা দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারো দেখি। ছেলেরা মান সম্মান ডুবাইস না ভাই, মান সম্মান ডুবাস না তোরা আমার, ঠিক আছে? একটু অ্যাক্টিভ থাক ক্লাসে। তো দেখো এখানে কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে আসছে, 9-10 সালে আসছে। দেখি কারা কারা পারো প্রশ্নটা। ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে আসছে রে? 9-10। দেখো 2 নিউটন বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, কাজের পরিমাণ কত? কারণ প্রশ্ন দেখে অনেকের মাথা ঘুরতেছে, ভাই এত এত বড় প্রশ্ন কেমনে কি, অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। মুন্না ভাই এত আসি তাই না, যত বড় প্রশ্ন তত মানে সহজ সমাধান। ওকে, তো আমি কি বলছিলাম, কাজের কোন সূত্র দিয়ে ম্যাথ করবে এটা সবসময় পরীক্ষার প্রশ্নই বলে দিবে। তো দেখি পরীক্ষার প্রশ্নে কি কি দেওয়া আছে ভাই। এত বল, তার মানে এটা এফ এর মান, এইভাবে আইডেন্টিফাই করে নাও। তারপরে কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটি বলের দিকে এত ডিগ্রি কোণে, তার মানে এটা থিটার মান, ওকে 60 ডিগ্রি কোণে উৎপন্ন করে এত দূরে সরে গেল। ভাই কত দূরে সরে গেছে, সরণ কতটুকু হয়েছে আমার? 5 মিটার হয়েছে। কাজের পরিমাণ কত? এখন আমাকে সবাই একটু বলো তো দেখি ডাব্লিউ ইকুয়াল টু কোন সূত্রটা হবে ভাই, একটু কমেন্ট সেকশনে জানাও। একটা প্রশ্ন ধরতে পারলে বাকি সব প্রশ্ন ধরতে পারবা। একটা যদি বুঝো তাহলে আর কোনো ঝামেলা নাই, আর যদি একটা না বুঝো তাহলে সবগুলাই ঝামেলা, ঠিক আছে? কনসেপ্ট যদি একবার ক্লিয়ার হয়, প্রশ্ন যেমনি ঘুরাই পেছায় আসুক না কেন তুমি পারবা। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় ভাই, যতই আমি চিল্লাই চিল্লাই বলি তাহলে কোনো উপকার নাই। সো দেখেন আমাকে বলেন যে ভাই কাজের তো অনেক সূত্র শিখলাম, এফ ডট আর, এফ এস কস থিটা, এফ এস আমাদের এমজিএস কস থিটা, এফ ডট এস,
এখন কোন সূত্রটা হবে আমার এখানে? কি কি দেওয়া আছে ভাই? এফ দেওয়া আছে, এস দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে আমার কোন সূত্র? প্রশ্নই বলে দিচ্ছে কোন সূত্র ভাই? এফ এস কস থিটা, এফ এস কস থিটা। আর যদি এখানে এফ না থাকা ভর থাকতো তাহলে আমরা এম জি এস কস থিটা ইউজ করতাম। ভাই এটা কি খুব কঠিন? প্রশ্ন তোমাকে লিক করে দিছে অর্ধেক উত্তর, যে ভাই আমি এইখানে আছি, আমারে ধইরা ম্যাথটা সমাধান করে ফেল। ঠিক আছে, এই যে এফ, এফ, এই যে থিটা, এই যে এস, তার মানে আমরা এই জন্য নিলাম এফ এস কস থিটা। ঠিক আছে, খুব ইজি ভাই, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখবা যে একদম পান্তা ভাত, এগুলোর কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো দেখো এফ এর মান কত ভাই? 2 নিউটন। এস এর মান কত ভাইয়া? সরণ কতটুকু হয়েছে? 5 মিটার। আবার হচ্ছে cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, একবারই বসাই দিলাম। তাহলে এই দুই কাটা, তার মানে আমাদের শুধুমাত্র 5 থাকতেছে। সো আমাদের কাজের একক জুল, তার মানে 5 জুল। ঠিক আছে, কাজ আমাদের কি বলছে রে? আমাদের হচ্ছে কাজের পরিমাণ। তাহলে দেখো এই যে এইখানে দেখছো আরেকটা শুভঙ্করের ফাঁকি দিয়ে রাখছে, তোমরা যারা ফাঁকিবাজ এই যে ধরা খাবা কিন্তু এখানে। দেখো এখানে সি নাম্বার অপশনে খুশির ঠেলায় দাগাই দিবা 5 নিউটন। 5 দেখার সঙ্গে সঙ্গে আরে ভাই দাগাই দাও, দাগাই দাও, দাগাই দাও। না, 5 দেখার সঙ্গে সঙ্গে দাগাই দেওয়া যাবে না ভাই। এককটা দেখো তো, এখানে একক এ নিউটন কার একক? বলের একক নিউটন। সো এইটা কি আমাদের বল চাইছে? কাজ চাইছে, তার মানে এটা জীবনও হবে না, ভুলক্রমেও দাগানো যাবে না। আমাদের এ নাম্বারটা রাইট আনসার, যে ভাই 5 জুল। এ নাম্বারটা রাইট আনসার, 5 জুল। ঠিক আছে, এই তো আখি এফ এস কস থিটা। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, এ হবে উত্তর। হ্যাঁ ধন্যবাদ। বাকি সবাই দেখি মুক্তি অ্যান্সার করে ফেলছো, তারপরে তাসনিম অ্যান্সার করে ফেলছো, সবাইকে ধন্যবাদ। এই তো সবাই পারতেছো, এ নাম্বারটা তাসনিয়া পারছো। ওকে, আচ্ছা ধন্যবাদ সবাইকে। তো চলো, এটা কত সালে আসছিল? জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 9-10 সালে আসছিল। তো আমরা কি পারতেছি ভাই? আমরা পারতেছি, আমরা কিন্তু ইনশাল্লাহ সবাই এখন পারতেছি। তো সামনে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিব, মুন্না ভাইয়ের ক্লাস করার পর তোমরাও সবকিছু পারবা ইনশাল্লাহ। ওকে, এতটুকু মুন্না ভাইয়ের প্রতি বিশ্বাস রাখো। আমি নিজ দায়িত্বে প্রত্যেকটা অধ্যায় সুন্দর মতো পানি ভাত করাই দিব তোমাদেরকে। তুমি জাস্ট ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা, ক্লাস নোট সবাই কালেক্ট করে নিবা, এবং আলটিমেটলি বাসায় সুন্দর মতো রিভিশন করবা, প্র্যাকটিস করবা, একটু বাসায় মনোযোগী ভাবে লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো একটু রিভিশন বারবার দিবা। ঠিক আছে, এবং পরীক্ষা নিজে নিজেই পরীক্ষা দেওয়ার ট্রাই করবা। ওকে, আচ্ছা, তো চলো তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। তো খাদিজা অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। তো দেখি পরবর্তী প্রশ্নটা দেখি, এটা কত সালে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে? দেখো 8-9 সালে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, 8-9 সেশনের প্রশ্ন। দেখি একটু সবাই উত্তর করার ট্রাই করো। যে ভাইয়া 200 নিউটন বল, তার মানে এফ এর মান এটা, 200 নিউটন বল প্রয়োগ করায় কোনো বস্তুকে বলের অভিমুখে 300 মিটার সরণ ঘটলে, তার মানে এটা এস এর মান। তাহলে কাজের পরিমাণ কত ভাই? এখন তাহলে বল এবং সরণ দুইটা আছে, তার মানে আমরা আর কিছু প্যারা নেওয়ার দরকার নাই, এফ এস নিব খালি। এফ এস কস থিটা নিব না, কারণ আমাদের দুইটা উপাদান দেওয়া আছে। তাহলে ভাই এফ এর মান কত? 200, এস এর মান কত? 300। তাহলে আমাদের এখানে 3 দুগুণ 6, 1 2 3 4টা শূন্য। তো এইভাবে কোথাও নাই, দেখো 10 টু দি পাওয়ার আছে, তাহলে আমরা এইভাবেই লিখি যে ভাই 4টা শূন্য মানে কি? 10 টু দি পাওয়ার 4। কাজের একক জুল, তার মানে 6 ইনটু 10 টু দি পাওয়ার 4। 6 ইনটু 10 টু দি পাওয়ার 4 কোথায় আছে? এই তো এ নাম্বারটা রাইট আনসার। দেখছো, তুমি ভাই মুন্না ভাইয়ের কথা যদি মনোযোগ দিয়ে শোনো, কথা যদি মনোযোগ দিয়ে শুনে ক্লাসটা করো, তুমি আগে ধরো তুমি ফিজিক্স পড়োই নাই, কোনো সমস্যা নাই, আমি একদম রুট লেভেল থেকে ক্লাস করাই। তুমি আমার কথা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো, তুমি 100% সকল কিছু বুঝতে বাধ্য, কারণ মুন্না ভাইয়া তোমাদের সেইভাবেই ক্লাস নেই। ওকে, সবাই বুঝতে পারলাম রে? সবাই বুঝতে পারছি? এই তো ঋতু অ্যান্সার করে ফেলছো, তারপরে মুক্তি অ্যান্সার করে ফেলছো, তারপরে ইয়াসিন অ্যান্সার করে ফেলছো, সাবাস। এই তো সবাই পারতেছি, আমরা সবাই পারতেছি, ধন্যবাদ। ওকে, তো চলো খাদিজা, তাসনিমা, এই তো আচ্ছা চলো নেক্সটে যাই আমরা। দেখো এটা কত সালে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়? জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 4-5 সেশনে আসছিল। সবাই একটু উত্তর দেওয়ার ট্রাই করেন দেখি, যে কাজ সর্বাধিক হয় যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হয়। দেখছো এই প্রশ্নটা কিন্তু রিপিট আসছে, এটা কিন্তু আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমেই সমাধান করছিলাম। কাজ কখন সর্বাধিক, মানে cos কত ডিগ্রি মান? cos 0 ডিগ্রি মানে 1, তো এইটাই হচ্ছে cos এর সবচেয়ে বেশি মান। তাহলে আমাদের কখন সর্বোচ্চ হবে ভাই? যখন আমাদের 0 ডিগ্রি হবে, অর্থাৎ ডি নাম্বারটা। দেখছো এই প্রশ্নটা কিন্তু অলরেডি রিপিট আসছে, এই প্রশ্নটা ভাই অলরেডি রিপিট আসছে, এই প্রশ্নটা কি অলরেডি রিপিট আসছে, এই প্রশ্নটা কি ভাইয়া অলরেডি রিপিট আসছে। সো দেখছো পরীক্ষার প্রশ্ন কিন্তু ওই যে দেখা গেছে টাইপ, মানে টপিক এক জায়গায় থাকে, জাস্ট একটু ঘুরায় পেঁচায় দেয়। আর মুন্না ভাইয়া তো আছে, যতই ঘুরায় পেঁচায় দেখ না কেন তোমরা পারবা ইনশাআল্লাহ, কারণ আমি সেইভাবেই তোমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়াচ্ছি। নেক্সটে আসো, এবার বলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 3-4 সেশনে আসছিল প্রশ্নটা। দেখো বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে? কাজের পরিমাণ শূন্য হবে। কাজের শর্ত দেখছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কত গুরুত্বপূর্ণ, কাজের শর্ত। কাজের শর্ত কত গুরুত্বপূর্ণ দেখছো, বারবার ওই একই জায়গা থেকে প্রশ্ন আসতেছে, বারবার ওই একই জায়গা থেকে প্রশ্ন আসতেছে। দেখছো খুবই 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 গুরুত্বপূর্ণ ভাইয়া কাজের সূত্রটা। সো এখন আমাকে একটু বলেন
যে ভাইয়া কখন শূন্য হবে, কারণ cos 90 ডিগ্রির মানেই তো আমাদের শূন্য। তার মানে আমাদের কত ভাই, কত 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 কত, ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার, ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। ওকে, এই উত্তর দ্রুত করতে হবে ভাই, এগুলো তো পড়াইছি, এত সময় নেওয়ার দরকার নাই, এত সময় নিও না, একদম দেখা মাত্র উত্তর করে ফেলবা। মুন্না ভাইয়ের ক্লাস করতেছো, এখনো যদি ফার্স্ট না হও কবে আর ফার্স্ট হবা? পরীক্ষায় তো চলে আসলো, এখন একটু নড়ে চড়ে বসতে হবে, এখন ফার্স্ট হইতে হবে। ওকে, আচ্ছা চলো নেক্সটে দেখেন, এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 3-4 সালে আসছিল। এই প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড, আমি একটু 3 স্টার দিচ্ছি, কারণ এই প্রশ্নটা আবারও রিপিট আসতে পারে, তোমাদের বেলায় রিপিট আসতে পারে এই প্রশ্নটা, না তোমাদের বেলায় রিপিট আসতে পারে ভাইয়া, এই প্রশ্নটা তোমাদের বেলায় রিপিট আসতে পারে। সবাই একটু উত্তর করার ট্রাই করো দেখি, যে ভি বেগে চলমান একটা বস্তুকে থামাতে যে পরিমাণ কাজ করতে হবে, কোন পরিমাণ কাজ করতে হবে ভাই? ভি বেগে, একটা বেগে যদি চলে তাহলে অবশ্যই এর গতিশক্তি থাকবে। সো গতিশক্তির সূত্র কি জানি আমরা, হাফ এম ভি স্কয়ার। সো এই গতিশক্তিটা মোকাবেলা করার জন্য ঠিক আমাদের এই পরিমাণই কাজ করতে হবে, তার মানে বি নাম্বারটা রাইট আনসার। এই প্রশ্নটা কিন্তু অনেক কনসেপচুয়াল এবং আলটিমেটলি আমাদের পরীক্ষায় আবারও রিপিট আসার মতো প্রশ্ন। দেখো আমি কিন্তু 3 স্টার দিয়ে ফেলছি। সো সবাই যখন আলটিমেটলি যেগুলো 3 স্টার দিব সেগুলো বাসায় বারবার করে দেখবা, আর ক্লাস শেষে কিন্তু আমি সবাইকে দাগানো স্লাইডের পিডিএফ দিয়ে দেই, ঠিক আছে? সবাইকে দাগানো স্লাইডের পিডিএফ দিয়ে দিই, সবাই দাগানো স্লাইডের পিডিএফটা কালেক্ট করবা। পিডিএফ নেওয়ার জন্য আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফেসবুক পেজে নক করবা, অথবা আমার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না লিখে সার্চ দিবা, তাহলে চলে আসবে, সেখানে নক করলেও হবে। ক্লাস শেষে সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা, ক্লাস শেষে সবাই দাগানো স্লাইড কালেক্ট করে নিবা, তাহলে তোমাদের বাসায় রিভিশন দিতে সুবিধা হবে। এখন নোট করার কোনো দরকার নেই, পুরো দাগানো স্লাইড আমি দিয়ে দিব তোমাদেরকে। ওকে, বুঝতে পারছেন? এই তো তাসনিয়া তাবাসসুম অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। বি নাম্বারটা হবে, হ্যাঁ, কারণ যে বেগে চলতেছে ওই তো বেগ থাকলে অবশ্যই গতিশক্তি থাকবে, তার ওই গতিশক্তি মোকাবেলা করার জন্য ওই পরিমাণে আমাকে কাজ করতে হবে, তাই না? বুঝতে পারছেন? এই তো আখিও অ্যান্সার করে ফেলছো, তাসনিম অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। তো চলো আমরা নেক্সটে চলে যাবো, ঋতু অ্যান্সার করছো। আচ্ছা, এখন চলো কাজ নিয়ে তো বেশ বিশদ আলোচনা করলে, এখন শক্তি নিয়ে আলোচনা করব। সো কাজের পার্ট শেষ, এখন আমরা শক্তিতে আসবো। কাজের পার্ট শেষ, এখন ভাইয়া আমরা কিসে আসবো? শক্তিতে আসবো। কাজের পার্ট শেষ, এখন আমরা কিসে আসবো ভাই? শক্তিতে আসবো, শক্তিতে। ঠিক আছে স্যার, কই থেকে কালেক্ট করব? কই থেকে আমি তো বলে দিলাম, ক্লাসটা শেষ হওয়া মাত্র আমাদের দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফেসবুক পেজে মেসেজ করবা, অথবা ফেসবুকে সার্চ বারে আমার নাম দিয়ে সার্চ দিবা, এমডি মনিরুজ্জামান মুন্না, আইডি চলে আসবে, ওই আইডিতে নক দিলে পেয়ে যাবা। ওকে, আচ্ছা তো চলো তো চলো 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 আমরা এখন শক্তি নিয়ে কথাবার্তা বলবো, শক্তি নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নাই, আমাকে মনে করাই দিও, আমি সব জায়গায় দিয়ে দিব না, প্যারা নাই। ওকে, চলো। ভাই সারাদিন এত ক্লাসের উপরে থাকি, বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হয়, মাঝে মাঝে মনে থাকে না, এই জন্য ভাইয়ারা একটু মনে করাই দিও, ঠিক আছে? মাঝে মাঝে ভুলে যাই, ক্লাস শেষে দেখবো যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেছি, ভুলে গেছি, তো এই জন্য মনে করাই দিও। ওকে, আচ্ছা, তো চলো 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 আমরা দেখো শক্তি নিয়ে কথাবার্তা বলবো। তো শক্তি, শক্তি কয় ধরনের ভাইয়া? 2 ধরনের শক্তি আছে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি, তাই না? তো গতিশক্তি আর বিভব শক্তি। তো গতিশক্তি নিয়ে আমরা আগে আলোচনা করি। দেখেন গতিশক্তির আলটিমেটলি হচ্ছে সূত্রটা কি ভাইয়া? আমরা ইকে ইকুয়াল টু কি জানি? হাফ এম ভি স্কয়ার, একদম বেসিক সূত্র, হাফ এম ভি স্কয়ার। ইকে ইকুয়াল টু কি জানি ভাইয়া? হাফ এম ভি স্কয়ার, একদম বেসিক সূত্র। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এছাড়াও আরো সূত্র আছে, কিন্তু আরেকটা সূত্র আছে, দেখেন ভরবেগের সাথে সম্পর্ক, এটা পরীক্ষায় বারবার আসে, ইকে ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, এটাও কিন্তু গতিশক্তির সূত্র। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া কখন এই 1 নাম্বার সূত্রটা ইউজ করব, কখন এই 2 নাম্বার সূত্রটা ইউজ করব, এটা আমাকে প্রশ্ন করতেই পারো তোমরা, এটা আমাকে তোমরা প্রশ্ন করতেই পারো যে ভাই কখন 1 নাম্বার কখন 2 নাম্বার। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, দেখো এম মানে হচ্ছে ভর, ভি মানে বেগ, তাহলে ভর এবং বেগ থাকলে এম ভি স্কয়ার, আর পি মানে ভরবেগ, তাহলে পি মানে কি রে? পি মানে হচ্ছে ভরবেগ। যদি প্রশ্নে ভরবেগ থাকে এবং ভর থাকে, তাহলে আমাদের পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। বুঝা গেল সবার? তার মানে ভর এবং বেগ থাকলে হাফ এম ভি স্কয়ার, ভরবেগ এবং ভর থাকলে পি স্কয়ার ডিভাইড বাই 2m। অর্থাৎ মুদ্রা কথা ঘুরে উল্টে একই, প্রশ্নের উপাদানই তোমাকে বলে দিবে কোন সূত্র তোমাকে সিলেক্ট করতে হবে বা কোন সূত্র দিয়ে এই ম্যাথটা সমাধান করতে হবে। পরীক্ষার প্রশ্নে যদি ভর এবং আমাদের হচ্ছে বেগ দেওয়া থাকে তাহলে হাফ এম ভি স্কয়ার, আর যদি ভরবেগ দেওয়া থাকে তাহলে পি স্কয়ার ডিভাইড বাই 2m। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, তো চলো এখন বিভব শক্তি। বিভব শক্তি, এই বিভব শক্তি কখন মূলত ক্রিয়েট হয় জানো? কোনো একটা বস্তুকে সার্টেন উচ্চতায় তুললে, ধরো আমার এইটা বস্তু, আমি আলটিমেটলি কি করছি, ধরো এই যে এই উচ্চতায় তুলে ফেলছি উপরে, তখন এইখানে আমাদের সঞ্চিত অবস্থায় বিভব শক্তি থাকবে। তাহলে বিভব শক্তি কখন ইউজ হবে, কখন আমাদের ক্রিয়েট হবে? যখন একটা কোনো বস্তুকে সার্টেন উচ্চতায় আমরা তুলবো, তখনই আমাদের বিভব শক্তি চলে আসবে। ওকে, তো বিভব শক্তির সূত্র কি ভাইয়া? পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ ইপি ইকুয়াল টু আমরা কি জানি? এমজিএইচ। ইপি ইকুয়াল টু এমজিএইচ, এটা হচ্ছে বিভব শক্তি নির্ণয়ের সূত্র। ওকে, সো আমরা গতি শক্তি নির্ণয়ের সূত্র শিখলাম, বিভব শক্তি নির্ণয়ের সূত্র শিখলাম। সো এই জিনিসটা খেয়াল রাখবে, বিভব শক্তি কখন হয়, কখন জেনারেট হয়? যখন আমাদের একটা বস্তুকে ভূমি থেকে একটা সার্টেন উচ্চতায় তুলবো, তখনই বিভব শক্তি চলে আসবে। ওকে,
এখন ভাইয়া শক্তির মাত্রা একক, ভাই একটু আগে শিখছি কাজের মাত্রা এককের, কাজ এর মাত্রা একক আমাদের শক্তির মাত্রা একক একই, তার মানে এখান থেকে আমরা শক্তিরও একক জুল বলতে পারবো, আর মাত্রাটা কি বলতে পারবো, ml স্কয়ার টি ইনভার্স 2। একই একই একই, কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক, বলের মোমেন্ট, সবগুলার মাত্রা একক সেম, সবগুলার মাত্রা একক সেম, সবগুলার মাত্রা একক সেম। বুঝা গেল রে? সবগুলার মাত্রা একক সেম। তো চলো নেক্সটে যাবো আমরা। দেখো নেক্সট গতিশক্তির এই যে ক্রমান্বয়ে সূত্রগুলো লিখে দিয়েছি, হাফ এম ভি স্কয়ার পি স্কয়ার ডিভাইড বাই 2m। আরো একটা সূত্র আছে পিভি বাই 2। দেখো যদি ভরবেগ এবং বেগ থাকে প্রশ্নের মধ্যে তখন পিভি বাই 2, এই সূত্রটা অনেক লেস ইম্পর্টেন্ট, তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা পরীক্ষায় তেমন একটা আসে না। এটা আর একটা, এটাও লেখা যায়, পিভি ডিভাইডেড বাই 2 ও লেখা যায়, পিভি ডিভাইডেড বাই 2 ও লেখা যায়, বাট এটা পরীক্ষায় তেমন একটা আসে না, এটা পরীক্ষায় ভাইয়া তেমন একটা আসে না, এটা পরীক্ষায় তেমন একটা আসে না। সো তোমরা জাস্ট এই দুইটা মনে রাখলেই চলবে, হাফ এম ভি স্কয়ার পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। এখন দেখেন এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 3 স্টার টপিক ভাই এটা। কোন বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি বের করতে বললে তখন কি করবা? ধরো আমার একটা সার্টেন উচ্চতায়, এই যে এই উচ্চতায় একটা বস্তু এখানে রাখছিলাম আমি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভূমি। সো এইখান থেকে যখন আমি ফেলে দিব তখন এটা আস্তে 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 যখন ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে চলে আসবে তখন আমার কিন্তু এই সম্পূর্ণ যখন এখানে উপরে অবস্থান করতেছিল তখন তো এর মাঝে কি ছিল, বিভব শক্তি ছিল, এই সম্পূর্ণ বিভব শক্তিটাই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। কারণ আমরা সবাই কি জানি, গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী শক্তির ধ্বংসও হয় না, সৃষ্টিও হয় না, জাস্ট এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হয়। তার মানে যখন আমার সঞ্চিত অবস্থায় বিভব শক্তি যখন স্থির অবস্থায় ছিল উপরে তুলে রাখছিলাম তখন তো ওর মধ্যে সঞ্চিত অবস্থায় বিভব শক্তি ছিল, যখন এর নিচে ফেলাই দিছি তখন ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। তখন দেখো, তখন আমাদের কোনো বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যদি গতিশক্তি বলে তখন কিন্তু আমরা গতিশক্তি নির্ণয় সূত্র আর হাফ এম ভি স্কয়ার লিখবো না, তখন mgh লিখবো। কেন? কারণ ভাই সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে। বুঝতে পারলাম রে? এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাই একটু বলো তো দেখি ভাইয়া বুঝতে পারছি কিনা, সবাই একটু বলো তো দেখি ভাইয়া বুঝতে পারছি কিনা। এটা এমসিকিউ এর জন্য মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসলো বলে, তোমাদের পরীক্ষায় আসলো বলে একটা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। সবাই একটু বলেন, সবাই একটু বলেন তো দেখি, সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন দ্রুত দ্রুত। ক্লাসের রেসপন্স যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি আলটিমেটলি আমাদের ক্লাস শেষ হবে, তত তাড়াতাড়ি তোমাদের নিজের পড়ার টেবিলে তোমরা ফিরে যেয়ে নিজের পড়াশোনা করতে পারবা। চলো বলো 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 যে ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলেন দেখি, ক্লিয়ার কিনা, দ্রুত একটু বলেন, দ্রুত একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, দ্রুত একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা, দ্রুত দ্রুত। তোমরা যে একা একাই লুকাই লুকাই ক্লাস করতে চাই, যে আমি আজকে শেয়ার করতে বলি নাই এই জন্য ক্লাসের শেয়ারের বাজে অবস্থা। যারা যারা এখনো শেয়ার করেন নাই তারা দ্রুত নিজের টাইম লাইনে শেয়ার করে ভাইয়াকে কমেন্ট সেকশনে লেখেন দেখি শেয়ার ডান। দেশ তোমাদের জন্য কত সুবিধা দিবে বলো তো দেখি, ফ্রিতেই সুন্দর সুন্দর ক্লাস তোমরা আলটিমেটলি পাচ্ছ, ঠিক আছে। তোমাদের জন্য তো আমারই আফসোস হয়, আমি যখন এডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন তো আমারে কেউ এইভাবে ফ্রিতে পড়াই নাই, ঠিক আছে। আসলে বাস্তব আমারই আফসোস হয় যে আলটিমেটলি পোলাপাইনদের কত সুন্দর সুন্দর ক্লাসগুলো আমি ফ্রিতেই নিচ্ছি, দেশ এই আয়োজনটা করে দিছে। দেশকে তোমাদেরকে একদম মন থেকে আলটিমেটলি হচ্ছে একটা থ্যাংক ইউ জানানো উচিত, এবং আলটিমেটলি দেশের সকল মানে টিচার পরিচালক সবার জন্য দোয়া করা উচিত যে ভাই আলটিমেটলি আপনারা আমাদের জন্য অনেক করতেছেন। আমরা তো নিজেই এই ফ্যাসিলিটিস পাই নাই, সব জায়গায় আলটিমেটলি পে কইরা তারপরে পড়তে হয়েছে, আর তোমাদের জন্য এত সুন্দর কোয়ালিটিফুল ক্লাস দেশ একদম ফ্রিতেই দিচ্ছে। তো তোমরা, তোমাদেরকে জাস্ট একটা কথা বলা হয় যে ভাই একটু শেয়ার টেয়ার করো, সবার কাছে ক্লাসগুলো পৌঁছাক, কিন্তু তোমরা না, বলতে হবে আগে, ঠিক আছে। তো আমি এই যে বললাম, এখন সবাই একটু বলেন, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে শেয়ার করে শেয়ার ডান লেখেন, আমি একটু দেখতে চাই যে কারা কারা শেয়ার করছেন। আমি কমেন্টে পড়বো, কমেন্ট পড়বো, সবার কমেন্ট পড়বো। যে তোমাদেরকে আলটিমেটলি না বললে তোমরা করো না, তোমরা না বললে আলটিমেটলি চুপ করে একা একা ক্লাস করো, যে না আমি একাই চান্স পাই, আমার অন্যান্য বন্ধু আর চান্স না পাক। এটা হইলো প্রকৃত বন্ধুর ধর্ম কি? তুমি নিজেও চান্স পাবে, অন্যকে উদ্বুদ্ধ করবে, এই বেটা পড়, ভাই সুন্দর ক্লাস নিচ্ছে পড়, পইরা চান্স পায়, একসাথে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। এটাই হচ্ছে বন্ধুর পরিচয় হওয়া উচিত। ওকে চলো চলো সবাই শেয়ার করে শেয়ার ডান লেখেন। এই যে তাসনিম সুন্দর ভাইয়া ধন্যবাদ, এই যে সকল বন্ধুদের মেনশন করে দিছে। এইভাবে তো আলটিমেটলি কোঅপারেটিভ হইতে হবে, তাই না? একে অপরের উপরে মানে উপকারে আসতে হবে। এই তো তাসনিম, আর বারবার খালি ভুল করি এর নাম, ঠিক আছে। এটা হচ্ছে তাবাসসুম, ধন্যবাদ ভাইয়া, তোমারা আমি তাবাসসুম বলেই ডাকবো। ওকে চলো নেক্সটে আসি আমরা। চলো নেক্সটে দেখেন স্প্রিং এর সঞ্চিত শক্তি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। স্প্রিং এর সঞ্চিত শক্তি সূত্র হচ্ছে W = ½ kx স্কয়ার। স্প্রিং এর সঞ্চিত শক্তি ½ kx স্কয়ার। সো সঞ্চিত শক্তি, অথবা এটাকে কৃত কাজও বলা হয়, স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ বা আলটিমেটলি সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি।
সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র কি? W = ½ kx²। এখানে k টা হচ্ছে বল ধ্রুবক, k টা কি ভাইয়া? k টা হচ্ছে বল ধ্রুবক, আর x টা হচ্ছে কতটুকু প্রসারণ হইছে, প্রসারণ বা সংকোচন, প্রসারণ বা কতটুকু সংকোচন হইছে সেটা। ঠিক আছে, সংকোচন প্রসারণ। তার মানে স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা কৃত কাজ নির্ণয়ের সূত্র কি রে? স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা কৃত কাজ নির্ণয়ের সূত্র কি? ½ kx²। স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা কৃত কাজ নির্ণয়ের সূত্র কি রে? ½ kx²। এই তো, আরে জোস, এই তো কলিজার ভাই বোনেরা, আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ যে মুন্না ভাইয়ার ক্লাস শেয়ার করে দেওয়ার জন্য। ওকে, এইভাবে তো লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো ক্লাসে আইসাই ক্লাসটা শেয়ার করে দিলে এরকম করে বলা লাগে তোমাদের? তোমরা অনেকটা বড় হইছো, তোমরা তো বুঝো ব্যাপার স্যাপারগুলো, যে না ভাইয়ারা এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, আমরা একটু ভাইয়াদের হেল্প করি, একটু ক্লাসগুলো শেয়ার করে দিই, সবার কাছে যাক, সবাই একটু ফ্রি এডুকেশন পাক, সবাই স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাক, তাই না? তো চলো, চলো 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 চলো, ধন্যবাদ সবাইকে যারা শেয়ার করছেন মুন্না ভাইয়ার পক্ষ থেকে। আলটিমেটলি সামনাসামনি যেদিন দেখা হবে, দেখবে যে হঠাৎ করে কোনো একদিন দেখা হয়ে যাবে, সেদিন ভাইয়াকে মনে করাই দিয়ে সবাইকে একটা করে চকলেট খাওয়াবো। ওকে, সবাইকে একটা করে চকলেট খাওয়াবো যেদিন দেখা হবে, ঠিক আছে? সবাইকে চকলেট খাওয়াবো। ওকে, কথা দিলাম, দেখা হইলে ভাইয়ারে মনে করাই দিও, ভাইয়া ওই যে ক্লাস শেয়ার করছিলাম, চকলেট দেন, আমি দিয়ে দিব। ওকে, যখনই দেখা হবে সবাইকে চকলেট খাওয়াবো। ওকে, আচ্ছা চলেন 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 চলেন, নেক্সটে যাই। আর দেখেন, এই যে এই সূত্রগুলো দরকার নেই, এই সূত্রগুলো দরকার নেই, তুমি জাস্ট এই সূত্রই মনে রাখবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে এইখান থেকে আসবে ভাই, স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা স্প্রিং এর ক্ষেত্রে আমাদের আলটিমেটলি কৃত কাজ বের করতে বলে W = ½ kx²। W = কি ভাইয়া? ½ kx²। চলো নেক্সটে আসো। এই তো বাবারা স্পেশাল শর্টকাট, দেখেন এইটা পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, স্পেশাল একটা শর্টকাট। যদি কখনো দেখো যে তোমার একটা বস্তুকে আমি সার্টেন এইখান থেকে আমি ফেলাই দিছি, এইখান থেকে ফেলাই দিছি, এই বস্তুটা এই উচ্চতায় ছিল, এখন কতটুকু নামার পরে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে আলটিমেটলি, ধরো বললো যে ভাই গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে আলটিমেটলি কোন উচ্চতায় এই গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে সেটাই আমাকে বের করতে হবে, অর্থাৎ কতটুকু নিচে বা কতটুকু উপরে, অর্থাৎ এই যে x এর মান আমাকে বের করতে হবে। তো দেখো, আমাদের গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে শর্টকাট ফর্মুলা হচ্ছে x = h/n+1। এই n টা কি? কত গুণ, আর h টা কি? উচ্চতা। দেখো এখানে কিন্তু গতিশক্তি বিভব শক্তির n গুণ, যদি উল্টা ভার্সন থাকে যে ভাই বিভব শক্তি গতিশক্তির ইপিইকে বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়, তখন x = nh/n+1। x = কি ভাইয়া? nh/n+1 হয়। ওকে, আর যখন গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয় তখন h/n+1। সো মুন্না ভাইয়া তোমাদের একটা টেকনিক শিখাই দিচ্ছি, তোমরা 2 নাম্বার সূত্রটা কখনো ইউজ করবা না, তোমরা সবসময় গতিশক্তিকেই বড় বানাই নিবা। ধরো আমার পরীক্ষার প্রশ্নে এরকম বলা আছে যে ভাই বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, গতিশক্তির অর্ধেক, তাহলে আমরা এই সূত্র কেন নিব না? কারণ এই যে হাফ, n এর মান কত আসছে? হাফ। এখন n * h, এইখানে একবার গুণ করতে হবে, হাফ + 1, এখানে আবার লসাগু করতে হবে। সো এত ঝামেলার দরকার নাই, এখানে টাইম বেশি লাগে। সো আমরা এই জিনিসটাকে উল্টাই নিব। দেখো এটাকে e কে = 2ep লেখা যায় না? 2ep, তাহলে দেখো এই যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়ে গেছে, n এর মান 2। সো সব সময় আমরা যদি এই ফর্মুলাটা বা এই কন্ডিশনটাও থাকে, তবে আমরা কনভার্ট করে নিব 1 নম্বরে। তখন আমাদের দেখো জাস্ট কোনো লসাগু করার দরকার হবে না, জাস্ট খালি আমরা যোগ করে ভাগ করে দিলে অ্যানসার চলে আসবে। ঠিক আছে, সো মনে রাখবো বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে h/n+1। আবার যদি উল্টা ফরমেশন থাকে যে ভাই বিভব শক্তি গতিশক্তির n গুণ, তাহলে আমরা কি করব? ওটাকে এরকম করে পার করে দিব, এটাকে পার করে দিব, এই 2 টাকে পার করে দিয়ে গতিশক্তি বিভব শক্তির n গুণ বানাই নিয়ে তারপরে সবসময় অলওয়েজ আমরা এই সূত্রটাই ব্যবহার করব। অলওয়েজ আমরা কি করব রে? এই সূত্রটাই সবসময় ব্যবহার করব, অলওয়েজ এই সময়ে এই সূত্রটাই ব্যবহার করব। ওকে, সবাই বুঝতে পারছেন? একটু বলেন দেখি। আচ্ছা আচ্ছা, কফি খাবা? ঠিক আছে, প্যারা নাই, কফি খাওয়াই দিব, প্যারা নাই। সামনাসামনি যেদিন দেখা হবে সেদিন ইনশাআল্লাহ ভাইয়া তোমাদেরকে কফি খাওয়াই দিব। ওকে, যে যেটা খাবা, কফি খাইলে কফি, চকলেট খেলে চকলেট। ওকে, প্যারা নাই। ওকে, বুঝতে পারছেন? সবাই একটু বলেন, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা? আমরা কিন্তু দেখো এই যে ক্লিয়ার কিনা, চলেন একটু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবো দেখি কি ক্লিয়ার হইছেন। এখন চলেন, কত সালে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়? 5-6 সালে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, 5-6 সালে আসছিল। এখন দেখি তোমরা কি ক্লিয়ার হইছো, এখন আমি চেক করব তোমাদের, এখন আমি চেক করব ভাইয়া, দেখি আপনারা কি ক্লিয়ার হইছেন। সবাই উত্তর করেন, দেখেন কি বলছে। 1 কেজি ভরের একটা বস্তুকে স্থির অবস্থান থেকে, ওরে বাপ রে বাপ, সুন্দর একটা কিওয়ার্ড, স্থির অবস্থান মানে কি রে? u = 0, আদিবেগ 0। 1 কেজি ভরের একটা বস্তু, তার মানে m ভরের মান দেওয়া আছে। সো 1 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থান থেকে 1 মিটার ms ইনভার্স 2, তার মানে এটা ত্বরণের মান, এর মান দেওয়া আছে 1 মিটার 1
এম এস ইনভার্স 2 ত্বরণে যাত্রা শুরু করলো 5 সেকেন্ড পর, তার মানে এটা টি এর মান দেওয়া আছে, 5 সেকেন্ড পর এই বস্তুর গতিশক্তি কত হবে? এটা মজার বিষয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এই প্রশ্ন, এটা কিন্তু অলরেডি ডিইউ তেও আসছিল, আবার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও 5-6 সালে আসছিল। খুবই স্ট্যান্ডার্ড, খুবই 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 স্ট্যান্ডার্ড প্রশ্ন ভাইয়া, এটা খুবই 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 স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে? এটা ঢাবিতেও আসছিল, ঢাবিতেও আসছিল। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো মতো পড়ছো, প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করছো, এটা কিন্তু জানো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রশ্ন একটা। সো উত্তর করার ট্রাই করেন দেখি। এটা কিন্তু একটু মাথা খাটাই উত্তর করতে হবে, ডিরেক্ট সূত্রতে হবে না। দেখো আমরা গতিশক্তি বের করতে বলছে, তাহলে গতিশক্তির সূত্র যেহেতু ভর দেওয়া আছে, বেগ আছে, তাহলে আমরা সবাই জানি যে ভাইয়া ইকে ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, ইকে ইকুয়াল টু কি ভাইয়া হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো প্যারাডা আছে কোথায়? এখানে এম এর মান আছে, ভি এর মান নাই, ভি এর মান নাই, দেখো কোথাও বেগের মান নাই, ত্বরণের মান দেওয়া আছে, আদি বেগের মান দেওয়া আছে, শেষ বেগ নাই। ভি মানে কি ভাই? ভি মানে তো শেষ বেগ, শেষ বেগ নাই, তাহলে তোমাকে শেষ বেগ বের করে নিতে হবে ভাইয়া, শেষ বেগ বের করে নিতে হবে। সো শেষ বেগের সূত্র কি জানি আমরা? অনেক কথা সূত্র আছে। সো আমরা এটা একটা সূত্র জানি যে ভাই v ইকুয়াল টু ইউ প্লাস এটি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি এইটা আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হইতো তখন কিন্তু v ইকুয়াল টু ইউ মাইনাস এটি। নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, এইজন্য মাইনাস হয়। এখানে যেহেতু আমাদের কি সামনের দিকে ঠেলছে ভাই, এটা কিন্তু জাস্ট রৈখিক বল, রৈখিক ভাবে প্রয়োগ করছে, ঠিক আছে? সো এটা যখন বলতো নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর বেলায় কিন্তু এখানে মাইনাস বসাইতাম আমরা। সো এই বিষয়টা খেয়াল রাখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছিল সেটা নিক্ষিপ্ত বস্তুর বেলায় ছিল, সেখানে মাইনাস করতে হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে মান বসাই দাও ভাইয়া। ইউ এর মান কত? 0, কারণ এটা স্থির অবস্থায় ছিল। আবার এর মান কত ভাই? 1, 1। টির মান কত ভাই? এই যে 5 সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে 5। এখানে তাহলে বেগের মান কত পাইলাম আমরা? 5 ms ইনভার্স 1। এখন মান বসাই দাও ভাই। তাহলে হাফ এম এর মান কত ভাই? এই যে 1 কেজি ভরের বস্তু, তার মানে 1। ভি এর মান কত? 5, 5 এর উপর স্কয়ার করলে 5 5 25, তাহলে 25 ডিভাইডেড বাই 2, তার মানে 12.5 শক্তি, তার মানে জুল। এটাই হচ্ছে অ্যানসার। তাহলে 12.5 কোথায় রে? এই যে ভুলে আবার 25 বসাই দিয়েন না ভাই, এই যে ডিভাইডেড বাই 2 আছে কিন্তু। তাহলে সি নাম্বারটা রাইট অ্যানসার, সি নাম্বারটা আমাদের রাইট অ্যানসার, সি নাম্বারটা রাইট অ্যানসার। ওকে, সি নাম্বারটা রাইট অ্যানসার। ওকে, সি নাম্বারটা রাইট অ্যানসার। সবাই বুঝছেন? এই কোশ্চেনটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়েও আসছিল, আবারও তোমাদের বেলাও রিপিট আসতে পারে। এটা একটু 3 স্টার দিয়ে দেই। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই একটু বলেন ক্লিয়ার কিনা? আপনি আমাদের জন্য দোয়া করেন, তাই হবে। হ্যাঁ, তোমাদের জন্য তো দোয়া সবসময়ই থাকে, তোমরা তো আমার ছোট ভাই বোনের মতো। সো আলটিমেটলি তোমাদের জন্য বলতে হবে না, এটা সবসময় দোয়া থাকে। একটা টিচার চায় তোমরা যখন চান্স পাওয়ার গল্প আমাদেরকে বলো বা মেসেজ দিয়ে বলো যে ভাই আমি অমুক জায়গায় চান্স পাইছি, যে ভাই আলটিমেটলি আমি এখানে আছি, আমি ওখানে আছি, আমাদের সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমরা নিজেই তোমাকে পড়াইছি। সো এটা আমাদের ভালো লাগাটা না, তোমার বাবা মার পর তোমার বাবা মা যেরকম খুশি হয়, একটা টিচারও ঠিক একই রকম খুশি হয়, ঠিক আছে? বিশেষ করে অনেকাংশে তোমার বাবা মার থেকে টিচারও অনেক অংশে বেশি খুশি হয়, কারণ আমি নিজে তোমাকে পড়াইছি, ঠিক আছে? তোমার চান্স পাইতে আমার একটু হলে অবদান আছে, আমি তোমাকে নিজে আমার সর্বোচ্চটা দিয়ে পড়াইছি। তো তুমি সেটা বাস্তবে প্রমাণ করে দেখাইছো যে না ভাইয়া যা পড়াইছেন ভালো মতো মনোযোগ দিয়ে পড়ে আমি চান্স পাইছি। সো আমাদের ভালো লাগাটাও কিন্তু অসীম, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদেরও অনেক ভালো লাগে যে না আমার অমুক শিক্ষার্থী অমুক জায়গায় আছে, এটা আমাদের কাছে অনেক প্রাউডের বিষয়। ওকে, সো তোমাদের জন্য সবসময় দোয়া, সবসময় দোয়া থাকে, এটা চাইতে হয় না। যেমন বাবা মার কাছে দোয়া চাইতে হয় না, বাবা মা অটোমেটিক সন্তানের জন্য দোয়া করে, একটা শিক্ষকও অটোমেটিক তার স্টুডেন্টের জন্য দোয়া করে যে না আমার শিক্ষার্থী সব সময় সব থেকে ভালো পজিশনে যাক, সবাই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাইতে পারুক, সবাই স্বপ্নের জায়গায় যাইতে পারুক, এটা আমরা সব সময় চাই। ওকে, আচ্ছা, এই তো সবার ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, চলো নেক্সটে যাবো। নেক্সটে বাবা বলেন তো দেখি এটা কি বলছে, যে 1 কেজি ভরের বস্তুকে 5 মিটার উপর থেকে নিচে মুক্তভাবে পড়তে থাকলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি। দেখো এটা বারবার করে চিল্লাই চিল্লাই পড়াইছি। ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, ভূপৃষ্ঠকে দেখো এটা কিন্তু আগে কি ছিল? 5 মিটার উচ্চতায় ছিল, সার্টেন ধরেন এটা 5 মিটার, এই যে ভূমিষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায় ছিল। এর মধ্যে তখন বিভব শক্তি সঞ্চিত অবস্থায় ছিল। যখন এই পড়তেছে তখন সম্পূর্ণ বিভব শক্তিটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। তাহলে তখন আমাদের কি গতিশক্তি নির্ণয়ের সূত্র কি রে? তখন আমি কি বলছিলাম যে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। না বাবা, এখন কিন্তু এমজিএইচ বসাইতে হবে, কারণ আমার সম্পূর্ণ ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যদি তোমাকে পরীক্ষার প্রশ্নে বলা থাকে তখন তুমি ইকে ইকুয়াল টু এমজিএইচ লিখবা, হাফ এম ভি স্কয়ার না। সো দেখেন আমাদের কারণ কি, কারণ সম্পূর্ণ বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে। তাহলে এম এর মান কত ভাই? আমাদের হচ্ছে 1। এম এর মান কত? দেখেন এম এর মান, ভরের মান কত? এই যে 1 কেজি ভরের, তার মানে 1, 9.8। জি এর মান সবারই মুখস্থ আছে। আর আমাদের হচ্ছে এই এইচ এর মান কত? 5 মিটার। তাহলে 9.8 এর সাথে 5 গুণ করলে 49 হয়, তাহলে 49 মিটার, এটাই হচ্ছে অ্যানসার। সরি মিটার কেন রে, জুল, জুল গতিশক্তি, তার মানে হচ্ছে জুল, ঠিক আছে? 49 জুল কোথায় আছে বাবা? দেখো এই তো সি নাম্বারটা, এই যে ভুলে আবার খুশির ঠেলায় 49 আলটিমেটলি 490 দাগাই দিও না, এটা কিন্তু 49, ঠিক আছে?
49 সবাই বুঝতে পারছি রে? মাঝে মাঝে আমরা খুশির ঠেলায় কিন্তু ভুল করি, সো খুশির ঠেলায় ভুল করা যাবে না। খুশির ঠেলায় ভুল করা যাবে না, ঠিক আছে? মাঝে মাঝে এই কাজগুলো হয় যে আমরা খুশির ঠেলায় ভুল করছি। খুশির ঠেলায় কোনোভাবেই ভুল করা যাবে না। খুশির ঠেলায় কোনোভাবেই ভুল করা যাবে না। এই তো সবাই পারছো, সি নাম্বার সি নাম্বার সি নাম্বার, ওরে জোস। চলো নেক্সটে যাবো আমরা। দেখো এবার দেখি কে কে পারো। দেখো 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ ভাই আমার n এর মান কত 2, সূত্র কি জানি আমরা যে ভাই x = h ডিভাইডেড বাই n + 1, শর্টকাট একটু আগে চিল্লায় চিল্লায় শিখাইছি তোমাদেরকে। সো h এর মান কত বাবা? দেখো 30 মিটার, সো 30 মিটার বসাই দাও। n এর মান কত? এই যে দ্বিগুণ হয়ে গেছে, তার মানে 2 + 1, তাহলে 3 3 × 10 = 30, 10 মিটার, এটাই রাইট आंसर। 10 কোথায়? এই তো এ নাম্বারটা, এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয় একবারও আসে নাই, আমার কেন জানি মনে হয় এটা আসতে পারে, এবারের পরীক্ষায় এটা আসতে পারে, এবারের পরীক্ষায় এটা আসতে পারে, ঠিক আছে? আমার কেন জানি মনে হয় যে এইবারের পরীক্ষায় এটা চলে আসবে ইনশাআল্লাহ। সো এটা একটু ভালো মতো দেখবা, আমি 3 স্টার দিয়ে দিলাম। এই শর্টকাটটা বেশ গুরুত্বপূর্ণ, এই শর্টকাটটা বেশ গুরুত্বপূর্ণ। বাবারা একটু বলেন দেখি ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা একটু বলেন দেখি, সবাই ক্লিয়ার কিনা? এই তো সবার আগে অ্যান্সার করছো তাসনিম, ধন্যবাদ। বাট ভুল করছো ভাইয়া, বি নাম্বার হবে না, এ নাম্বার হবে। কোথায় ভুল করছো? কোথায় ভুল করছো? ভুল করা যাবে না, ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ওকে, বুঝছি রে, বুঝছি, সবাই বুঝছি, একটু বলেন ক্লিয়ার কিনা, সবাই বলেন ক্লিয়ার কিনা। আমরা নেক্সটে চলে যাব, চলেন নেক্সটে দেখেন তো কি বলা আছে। নেক্সটে দেখেন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, 100% গুরুত্বপূর্ণ, আমার মনে হচ্ছে এইবারের ভর্তি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। দেখো কি বলছে যে 100 কেজি ভরের একটি 100 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ দেওয়া আছে 200 কেজি ms ইনভার্স 1 হলে গতিশক্তি কত? ভাই ভর আছে, ভরবেগ মানে p আছে এবং m আছে, তাহলে কোন সূত্র বসাবো? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার বসাবো? জীবনেও না, আমরা ভরবেগের সময় সূত্র কি জানি? p স্কয়ার ডিভাইডেড বাই 2m। সো পরীক্ষার প্রশ্নই তোমাকে বলে দেবে কখন কোন সূত্র ইউজ করতে হবে, পরীক্ষার প্রশ্নই তোমাকে বলে দিবে কখন কোন সূত্র ইউজ করতে হবে, পরীক্ষার প্রশ্নই তোমাকে বলে দিবে কখন কোন সূত্র ইউজ করতে হবে। তাহলে ভরবেগ আছে, তার মানে p স্কয়ার ডিভাইডেড বাই 2m। আর এখানে অনেকেই যদি বলো হ্যাঁ হাফ এম ভি স্কয়ার, তাহলে সারাদিন বইসা থাকলেও তোমার উত্তর মিলবে না, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন ভালো মতো মনোযোগ দিয়ে পড়তে হবে ঠান্ডা মাথায়। চলো এখানে দেখো p এর মান কত? 200, তাহলে 200 এর উপরে স্কয়ার, সো এটাকে হাতে ক্যালকুলেশনও করা যায়। স্কয়ার থাকলে তুমি ডাবল করে লিখবা, কারণ স্কয়ার মানেই ডাবল, ডিভাইডেড বাই 2 * 100, তাহলে 100 * 2 তার মানে 200, এই যে 200 এইখানকার 200 কাটা, তার মানে উপরে খালি 200 থাকতেছে, তাহলে 200 জুল। সো 200 জুল কোথায় আছে বাবারা? সি নাম্বারটা রাইট आंसर। 200 জুল কোথায় আছে? সি নাম্বারটা রাইট आंसर। 200 জুল কোথায় আছে? সি নাম্বারটা রাইট आंसर। বুঝা গেল রে? 200 জুল কোথায় আছে? সি নাম্বারটা রাইট आंसर। ক্লিয়ার? ক্লিয়ার? এটা তো তোমাদের পারা উচিত ছিল, এখনো একজনও কমেন্ট করো না, এটা কোনো কথা? এটা তোমাদের পারা উচিত ছিল, এই প্রশ্নটা অনেক সহজ, এই প্রশ্নটা অনেক সহজ, পারা উচিত ছিল। সবাই একটু নিজে থেকেই চেষ্টা করবা, কারণ আমি তো একটু আগেই তোমাদের কনসেপ্ট গুলো শিখাই, তারপরে তো প্রশ্ন সমাধানে আনি, তাই না? তো সবাই একটু চেষ্টা করবা নিজে থেকে। এই তো ইয়াসিন, ধন্যবাদ ভাইয়া। নেক্সটে আসেন, বুলেট তক্তা, এই কনসেপ্টটাও বেশ গুরুত্বপূর্ণ। বুলেট তক্তা এটা অনেক সহজ, ঠিক আছে? তো দেখেন, যদি তুমি দেখো যে ভাই বেগ n গুণ করা হলে ভেদকৃত তক্তা সংখ্যা n স্কয়ার, আবার n সংখ্যক তক্তা ভেদ করলে বেগ কত গুণ করতে হবে? √n গুণ। সো এটা কেমনে মনে রাখবো? ধরো তোমাদের টেকনিক শিখাই। সো সবসময় কার উপরে স্কয়ার দেই? বেগের উপরে স্কয়ার হয়। এটা কেমনে মনে রাখবা? ধরো আমরা কি জানি গতিশক্তি নির্ণয়ের সূত্র হাফ এম ভি স্কয়ার না, তাহলে কার উপরে স্কয়ার হয়? নরমালি বেগের উপরে স্কয়ার। তার মানে আমাদের হচ্ছে তক্তা সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার, তক্তা সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার। এই যে বক্স করে দিলাম, জাস্ট এইটা মুখস্থ রাখবা, কার উপরে স্কয়ার হয়? বেগের উপরে স্কয়ার, তার মানে তক্তা সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার। সো এখন তুমি এই স্কয়ারটাকে পার করে দিলে রুট হয়ে যাবে, তাহলে বেগ ইকুয়াল টু √তক্তা, তাহলে এটারই উল্টা ভার্সন এটা। তাহলে মনে রাখবা কেমনে ভাইয়া, যে বেগের উপরে স্কয়ার হয় নাকি তক্তার উপরে স্কয়ার হয়? হাফ এম ভি স্কয়ার কার উপরে স্কয়ার হয়? বেগের উপরে স্কয়ার হয়, তাহলে তক্তা সংখ্যা ইকুয়াল টু বেগ স্কয়ার, তাহলে বেগ ইকুয়াল টু √তক্তা, উল্টাই দিলেই সূত্র, খেলা শেষ। ওকে, সো এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ, এটা অনেক সহজ ভাই, এটা অনেক সহজ, শর্টকাটে তোমরা ডাইরেক্ট সমাধান করে ফেলতে পারবা, ঠিক আছে? অ্যানসার বলার আগে আমি বলে দিছি, আচ্ছা দুঃখিত, তাহলে এখন থেকে সময় দিব। তোমরা কি ভাই, আমি একটু আগে শিখেছি না কত সুন্দর ভাবে, আমার আগে ট্রাই করবা দ্রুত করার জন্য। আমি তো এখানে হাতে ক্যালকুলেশন করি, আমি কখনো ক্যালকুলেটর ইউজ করি না। ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, আমি একদম ধরে ধরে ভেঙে ভেঙে করাই দিই। আমার আগে দ্রুত অ্যান্সার করার ট্রাই করবা, কারণ আমি তো একটা করে প্রশ্ন ন্যূনতম 1 মিনিট বা 30 সেকেন্ড করে সময় নষ্ট করি, এত তো সময় লাগার কথা না। তোমরা আমার আগেই চেষ্টা করবা উত্তর দিয়ে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, ওকে 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 ওকে, চলো 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 নেক্সটে যাবো আমরা। দেখি একটু প্রশ্ন প্র্যাকটিস করি, দেখেন তো এটা প্রশ্ন পারেন কিনা।
দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন। দেখেন এখানে কি বলছে যে ভাই একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। বাস সাবাস। ওই ওই রকম 16টি তক্তা ভেদ করতে, কয়টা তক্তা? 16টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে? ভাই বেগ নির্ণয়ের সূত্র কি? বেগ ইকুয়াল টু রুট ওভার তক্তা, রুট ওভার তক্তা, রুট ওভার তক্তা। তাহলে ভাই কয়টা তক্তা? 16টা তক্তা। তাহলে রুট 16, তার মানে 4। 4 গুণ করতে হবে। কয় গুণ করতে হবে ভাই? 4 গুণ। সিম্পল। 4 গুণ, 4 গুণ, 4 গুণ। বি নাম্বারটা রাইট আনসার। 4 গুণ, বি নাম্বারটা রাইট আনসার। বুঝা গেল? দেখছো, দেখছো, দেখছো আমার ক্লাসের পড়া ভাই আমি কখনোই তোমাদেরকে বাসার জন্য সঞ্চিত অবস্থায় রাখতে দেই না। আমি যা পড়াই ক্লাসে রিভিশন দিয়ে দেই, একদম সুন্দর কনফিডেন্স চলে আসবে। তোমার ক্লাস করা মাত্রই কনফিডেন্স চলে আসবে। ক্লাস করা মাত্রই, ধরো তুমি আগে ফিজিক্স ভালো লাগতো না, মুন্না ভাইয়ের ক্লাস, তোমার যে বন্ধুটা ফিজিক্স ভালো লাগে না, ফিজিক্স প্যারা দেয় মনে হয়, তুমি আমার ক্লাসের কথা জাস্ট সাজেস্ট করিও, ইনশাল্লাহ আমি ফিজিক্সে ওরে ভালো লাগার 100% কথা দিচ্ছি। আমার ক্লাসের মাধ্যমে ওই ফিজিক্সকে একটু হলেও ভালোবাসতে শিখবে। ওকে, এই তো অ্যান্সার করে ফেলছো। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, ধন্যবাদ। ওকে চলো। বি নাম্বার, হ্যাঁ এই সি নাম্বার কে আর কে আনসার করছো রে? এর আগেরটা মনে হয় সি নাম্বার বলছো। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। চলো নেক্সটে। চলো চলো চলো, ক্ষমতা, লাস্ট টপিক, এই অধ্যায়ের লাস্ট টপিক ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা। সো আমরা ক্ষমতায় চলে আসছি। ক্ষমতা, ক্ষমতা নির্ণয়ের বেশ সূত্র আছে। ক্ষমতার একদম বেসিক সূত্রটা কি ভাইয়া? যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, অথবা আমরা এম জি এইচ ডিভাইডেড বাই টি লিখতে পারবো, অথবা আনত তল বরাবর থাকলে এম জি এইচ ডিভাইডেড বাই এম জি এইচ সাইন থিটা অথবা কস থিটা, দুইটাই হয়। এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য লেস ইম্পর্টেন্ট। এইটা আবার অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ডিইউ, জিএসটি, অন্যান্য সকল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই এত পেঁচানো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। ঠিক আছে, তো এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। আবার ডাব্লিউ ইকুয়াল টু একটা সূত্র জানি কি কাজ শক্তি ক্ষমতার, যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, একটু আগে আমরা শিখছি। সো এখান থেকে ডাব্লিউর জায়গায় আমরা এফ এস লিখতে পারবো। আবার আরেকটা সূত্র জানি যে এস ইকুয়াল টু ভিটি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি লিখতে পারবো ভাইয়া। তাহলে দেখেন এখানে এই যে এস ডিভাইডেড বাই টি কে আমরা পি ইকুয়াল টু এফ ভি লিখতে পারবো, অথবা এফ কে ভাঙাইলে এম জি লেখা যায়, তাহলে এম জিও লিখতে পারবো। সো অনেক কয়টা সূত্র শিখলাম যে ভাই পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি লেখা যায়, এম জি এইচ ডিভাইড বাই টি লেখা যায়। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এই দুইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে প্রথম দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুলো একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে গুলো একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, সো শিখাই দিলাম, তবুও শিখাই দিলাম। যদি চলে আসে, যদি চলে আসে তার মানে আলটিমেটলি দেখো এখন পর্যন্ত যেখান থেকে প্রশ্ন আসে নাই, যেটা আসার মতো সেটাও কিন্তু আমি শিখাই দেই। ঠিক আছে, সো আমার ক্লাস করলে আমি আশাবাদী এর ক্লাসের বাইরে থেকে কিছু লাগবে না ভাই। ক্লাসটা যা করাচ্ছি, যেই টপিক বারবার করে পড়াচ্ছি, যেই টপিক প্র্যাকটিস করাচ্ছি, বাসায় সুন্দর মতো করে যাও, ইনশাল্লাহ সর্বোচ্চ সংখ্যক মার্ক এনে দেওয়ার দায়িত্ব মুন্না ভাইয়ার, তোমরা নিজেরাই পারবা সেটা। ওকে, আচ্ছা। হ্যাঁ ক্লাসের পরেই পড়া শেষ, হ্যাঁ আমি ওইভাবেই পড়াই। আমি কখনো তোমাদেরকে হোমওয়ার্ক দেই না যে ভাই পড়িও, তোমরা অনেক ফাঁকিবাজ, তোমাদেরকে পড়া দিলে পরে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভাইয়া তোমাদের কাছ থেকে ক্লাসেই পড়া আদায় করে নিই। ওকে চলো, এখন যাই শিখবো ভাই, মাত্রা একক গুরুত্বপূর্ণ। সো আমরা চলো এককটা একটু দেখি। একক দেখেন, এই যে একক এবং মাত্রাটা একটু দেখবো। ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখান থেকে কিন্তু অলরেডি প্রশ্ন আসছিল, ম্যাথেও আসছিল আবার এককও আসছিল। সো একক দেখেন তো, আমরা কি জানি যে ভাইয়া কাজের একক কি? কারণ আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই টি জানি। তাহলে ডাব্লিউ মানে কি? কাজ, কাজের একক জুল, আর টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা জুল সেকেন্ড ইনভার্স ওয়ান, এটা একটা একক পাইলাম। এখন একক বিভিন্ন ধরনের হইতে পারে। আরো কি একক হইতে পারে? কাজের সব থেকে যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ওয়াট, এটা ব্যবহারিক একক। আর কি হইতে পারে? ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তার মানে এখানে নিউটন মিটার, উপরে থাকতেছে নিউটন মিটার ডিভাইডেড বাই আমাদের হচ্ছে আমাদের সেকেন্ড, তার মানে সময়ের একক হচ্ছে আমাদের কি ভাইয়া? সেকেন্ড। তার মানে এইভাবেও লিখতে পারবো, নিউটন মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, এইভাবেও আমরা লিখতে পারবো। সো একক একটা জিনিসের বিভিন্ন ধরনের হইতে পারে। সূত্র থেকে তুমি টানতে টানতে অনেক কিছু লিখতে পারবে। একক চেঞ্জ হয় বাট মাত্রা জীবনে চেঞ্জ হয় না। সো মাত্রাটা আসো। সো আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই টি, ডাব্লিউ এর মাত্রা কি ভাই? এম এল স্কয়ার টি ইনভার্স টু, টি এর মাত্রা হচ্ছে টি, তার মানে এই টিটা যদি উপরে যায় এটাও ইনভার্স হয়ে যাবে, তার মানে এম এল স্কয়ার টি ইনভার্স 3। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। ক্ষমতার মাত্রা এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। ক্ষমতার মাত্রা এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। ওকে আচ্ছা, তো এখান থেকে বেশ কয়েকটা একক কনভার্সন একটু খেয়াল রাখতে হবে। এখান থেকে বেশ কয়েকটা একক কনভার্সন একটু খেয়াল রাখতে হবে। দেখো 1 ওয়াট সমান সমান কত লুমেন? 621 লুমেন, এটা মুখস্থ রাখতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, জগন্নাথে আসছিল। ঠিক আছে, 1 ওয়াট সমান সমান কত লুমেন? 621 লুমেন। এই যে তোমাদের এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট? 1 অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? 746 ওয়াট, এটা সবাই জানো। আবার 1 হর্স পাওয়ার সমান সমান কত ফুট পাউন্ডাল পার সেকেন্ড?
550 ফুট পাউন্ড সেকেন্ড, এটাও বেশ গুরুত্বপূর্ণ। তো এই কয়েকটা একটু মুখস্থ রাখবা, এই কয়েকটা ভাইয়া একটু মুখস্থ রাখবা। 1 ওয়াট সমান সমান কত লুমেন, 1 হর্স পাওয়ার সমান সমান কত ওয়াট, 1 হর্স পাওয়ার সমান সমান কত ফুট পাউন্ড/সেকেন্ড। নরমালি পরীক্ষায় আসলে তোমার সব থেকে বেশি আসার সম্ভাবনা 1 হর্স পাওয়ার সমান বা অর্শ ক্ষমতা সমান সমান কত ওয়াট, 746 ওয়াট, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা চলো। চলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখেন কয়বার আসছে, 2বার, 10-11তেও আসছে, 4-5 সালেও আসছিল। কি সেটা? ক্ষমতার মাত্রা। এখনই উত্তর দাও, এখনই শিখাইছি, দেখি কে সবার আগে পারো। এখনই শিখাইছি ভাইয়া, দেখি সবার আগে কে পারো। এক্ষুনি শিখাইছি, একটু আগেই শিখাইছি, একটু আগেই শিখাইছি। না পারলে ঢুসুম ঢুসুম মাইর আছে তোমাদের কপালে, ঠিক আছে? না পারলে কিন্তু মাইর আছে তোমাদের, না পারলে মাইর আছে তোমাদের। এই তোমাদের যত প্রশ্ন আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা আমাদের পেজে মেসেজ করবা, তোমাকে সুন্দর মতো আমাদের অপারেটর যারা আছে বুঝাই দিবে, ঠিক আছে? দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড যত প্রশ্ন আছে সব তুমি করবা, আমাদের পেজে মেসেজ করবা, দেখবে সুন্দর মতো বুঝাই দিবে। ওকে, এখন ক্লাস করেন, ক্লাস করেন এখন। চলেন 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 চলেন, কত কোনটা অ্যান্সার হবে, কোনটা? এখনই পড়াইলাম, ভুল করলে মাইরাসে কিন্তু তোমাদের। দেখো ক্ষমতার মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 3, সি নাম্বারটা একটু আগেই বুঝাই দিছি। চলো নেক্সটে আসেন, নেক্সটে দেখি কি বলা আছে। দেখো 60 কেজি ভরের একটা লোক 30 মিনিটে 60 মিটার উঁচুতে উঠতে পারে, তার কাজ করার ক্ষমতা কত ভাই? তাহলে কি কি দেওয়া আছে ভাইয়া? এম এর মান দেওয়া আছে, মিনিট টির মান দেওয়া আছে, এত উঁচু এইচ এর মান দেওয়া আছে, ক্ষমতা চাইছে। তাহলে ক্ষমতার অনেকগুলো সূত্র আছে, বাট আমরা কোন সূত্র নিব? এই যে এই উপাদানগুলো কোন সূত্রে আছে, যে ভাই এম জি এইচ ডিভাইডেড বাই টি, কারণ আমার এম এর মান আছে, এইচ এর মান আছে, টি এর মান আছে, তাহলে এই সূত্র নিব আমরা। তাহলে এম এর মান কত ভাই? 60 কেজি, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 600 মিটার, ডিভাইডেড বাই সময়ের মান কত? 30 মিনিট। অনেকেই এইখানে 30 খালি বসাই দিবা না, তোমাকে সেকেন্ডে আনতে হবে বাবা, এসআই এককে নিয়ে আসতে হবে। তাহলে সেকেন্ড মানে 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইখানে শূন্য, এইখানে শূন্য কাটা, এইখানে শূন্য, এইখানে শূন্য কাটা, তাহলে এই যে 6, এই 6 কাটা, তার মানে দেখো এইখান থেকে আমরা যদি কাটাকাটি করি, তার মানে 3 দুগুণ 6, তার মানে 20, তার মানে এই 1 দশমিক কাটা দাও, এই যে শূন্য কাটা, তার মানে 98 দুগুণ 196 ওয়াট। এটা হাতে ক্যালকুলেশনই করা যায়, দেখছো? আর তোমার হাতে ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর আছে, ঠিক আছে? ক্যালকুলেটর চাইপা তোমরা অ্যান্সার আনতে পারবে, এত প্যারা নাই। তার মানে দেখো এই যে এ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এ নাম্বারটা ভাইয়া রাইট অ্যান্সার, এ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, আমাদের কি এ নাম্বারটা রাইট অ্যান্সার। চলেন নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে, এটাই হচ্ছে আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, দেখি সবার আগে কে পারো। দেখো এটা অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সালে আসছিল ভাইয়া? 7-8 সালে আসছিল। কত সালে আসছিল রে? 7-8 সালে আসছিল। কত সালে আসছিল? 7-8 সালে আসছিল। দেখি কারা কারা পারেন এটা, দেখা যাক কি বলছে এটা। দেখো 60 কেজি ভরের একটা ব্যক্তি 10 সেকেন্ড সময়ে 10 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত হবে? ভাই কি কি দেওয়া আছে আইডেন্টিফাই করো। এম, সেকেন্ড, টি এর মান দেওয়া আছে, এত মিটার উঁচু, এইচ এর মান দেওয়া আছে। তাহলে আমার সূত্র হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, সেম জিনিস। তাহলে দেখো আমাদের এম এর মান কত? 60, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 10 ডিভাইডেড বাই টি এর মান কত? 10 সেকেন্ড। দেখো এখানে কিন্তু সেকেন্ড আছে, তো সেকেন্ড থাকলে আবার 60 গুণ করেও না, মিনিট ছিল এই জন্য 60 গুণ করে সেকেন্ডে আনছিলাম। তাহলে 10 10 কাটা, দশমিক তুলে দাও, তাহলে শূন্য কাটা, তার মানে 6 দ্বারা গুণ করলে যা আসবে তাই আনসার। তাহলে 98 কে 6 দ্বারা গুণ করো, 6 আসছে আমাদের হচ্ছে 16 দিন আসছে 6 আসছে 48 এর 8 হাতে 4, 6 লং 54, 54 54 54 58, তার মানে 588। 588 কোথায় আছে রে? সি নাম্বারটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, সি নাম্বারটা রাইট অ্যান্সার। এখন কথা হচ্ছে, চলেন এটাকে আমি যদি একটু প্যাচ দিয়ে দেই, আমি যদি এইরকমটা বলতাম, চলো একটু তোমাদেরকে চেঞ্জ করে দেই, একটু বাজাই দেখি তোমাদেরকে। ওকে, আমি বললাম যে ভাই সব ঠিক আছে, এত সেকেন্ডে 10 মিটার উঁচুর, আমি বললাম তোমাকে এইখানে আরেকটা লেজ লাগাই দিলাম, যে 10 মিটার উঁচু সিঁড়ি, 10 মিটার উঁচু, দেখেন 10 মিটার উঁচু, এখানে আমি বললাম যে 10 মিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করতে, আমি বললাম 10 মিটার উঁচু 20টা সিঁড়ি, এখন সিঁড়ির সংখ্যা দিয়ে দিছি। তখন এই ম্যাথটা কেমনে করতেন? তখন এই ম্যাথটা কেমনে করতেন একটু বলেন দেখি ভাইয়া। তোমাদের সার্কুলারে মনে হয় একটু চেঞ্জ আসছে, আমি নতুন সার্কুলারটা দেখি নাই এখনো, ঠিক আছে? তোমাদের সার্কুলার একটু আগে আমি একটা পোস্ট দেখছিলাম আমাদের পেজেই, যে হচ্ছে নতুন সার্কুলারে একটু চেঞ্জ করছে, মার্ক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে। আমি নতুন সার্কুলারটা এখনো দেখার সুযোগ হয় না ভাইয়া, দুঃখিত। তো তোমরা একটু পেজে মেসেজ দাও, তোমাদেরকে বলে দিবে যে আলটিমেটলি কোন সাবজেক্টে কি দাগাইতে হবে না দাগাইতে হবে, পেজে মেসেজ দাও, দিয়ে দিবে, ঠিক আছে? আমি নতুন সার্কুলারটা এখনো দেখার সুযোগ পাই নাই, আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া।
তো দেখেন এই প্রশ্নটাই আমি যদি একটু লেজ লাগাই দিই যে ভাই 20টা সিঁড়ি অতিক্রম করছে, তখন কি হইতো? সবাই একটু বলা ট্রাই করে দেখি। তখন কিন্তু আলটিমেটলি, ও সরি 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 সরি, হ্যাঁ ভালো কথা বলছো, এই তো মুক্তি, ধন্যবাদ ভাইয়া। এই দেখছো আমি ভুল করে ফেলছি একটু, দুঃখিত দুঃখিত দুঃখিত। এটা জুল হবে না তো ভাইয়া, জুল হবে না, আমাদের ওয়াট হবে, সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তার প্রমাণ দিয়ে দিছো, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তো দেখেন, এখন দেখেন আমি তাড়াহুড়া করতে গিয়ে ভুলটা দাগাই দিচ্ছি। ওকে, খেয়াল রাখবা এগুলো, খেয়াল রাখবা। ওকে, আচ্ছা। সো দেখেন, এই যে যদি 20টা সিঁড়ি বলা থাকতো তাহলে ঠিক একই সূত্র হইতো, বাট এই 20টাও ইনক্লুডেড হইতো। তাহলে দেখো W ইকুয়াল টু, তখন আমরা বসাইতাম mgh ডিভাইডেড বাই t। তখন m এর মান ওই সেম জিনিসই বসাইতাম, যে ভাই 60 কেজি, g এর মান 9.8, h এর মান 10। বাট এইখানে সিঁড়ি সংখ্যাটাও গুণ করে দিতে হবে, এক্সট্রা এই যে 20, এই 20টাও গুণ করে দিতে হবে, t এর মান 10 সেকেন্ড। ঠিক আছে, বুঝা গেল? তো সিঁড়ি সংখ্যা দেওয়া থাকলে ভাই সিঁড়ি সংখ্যাটাও যোগ গুণ করে দিতে হয়, সিঁড়ি সংখ্যাটাও গুণ করে দিতে হয়। এটা কিন্তু অলরেডি একবার মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা ম্যাথের প্রশ্ন, মেডিকেলে সিঁড়ি সংখ্যা দিয়ে প্রশ্ন আসছিল। যেহেতু মেডিকেলে আসছে ভাই, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আসতে পারে, কারণ মেডিকেলে এমন এমন ম্যাথই আসে, একদম সিম্পল সিম্পল ম্যাথ। ঠিক আছে, সো মেডিকেলের ম্যাথগুলো কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে পারে, খুবই সিম্পল। ওকে, সো যদি থাকে যে ভাই সিঁড়ি সংখ্যা দেওয়া থাকে, তাহলে বুঝা গেল সবার? সিঁড়ি সংখ্যা যদি থাকে তাহলে বুঝলাম রে, সিঁড়ি সংখ্যা যদি থাকে তাহলে বুঝলাম। সো আলহামদুলিল্লাহ, আমাদের কাজ শক্তি ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন A to Z শেষ করে দিছি। সবাই একটু আমাকে বলেন মন প্রাণ খুলে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, একটু রিভিউ নেই তোমাদের কাছ থেকে যে ভাইয়া ক্লাসটা কেমন লাগলো। লাস্ট পর্যন্ত অনেকেই যুক্ত আছেন, ধৈর্য সহকারে যারা যারা যুক্ত আছেন সবাইকে ভাইয়ার পক্ষ থেকে ধন্যবাদ। এবং তোমরা কষ্ট করতেছো, এই জন্য তোমাদের জন্য অনেক দোয়া, যে আলটিমেটলি তোমরা যাতে তোমাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাইতে পারো। সো কষ্ট করলেই কেষ্ট মিলবে, একদম মনে করো চরম সত্য কথা। তুমি কষ্ট করবে না, তোমার কেষ্ট মিলবে না, তুমি কষ্ট করবা, তোমার কেষ্ট মিলবে, একদম বাস্তব ভাই। পড়ালেখা করলে চান্স পাবা, পড়ালেখা না করলে চান্স পাবা না, চিরন্তন সত্য। যারা মেনে পড়ালেখা করবা তারা তো ভালো জায়গায় যাবা, আর যারা মানবা না, আপস টু ইউ, ডিসিশন ইজ ইয়োর্স। ওকে, সো বলেন এখন ক্লাস কেমন লাগলো? মুন্না ভাইয়ের ক্লাস আপনাদের কেমন লাগে? আপনাদের এই যে মানে পদার্থ বিজ্ঞানে যে সুন্দর অ্যাটেন্টিভলি ক্লাস করেন তোমরা, আলটিমেটলি হচ্ছে দেখা গেছে যে সবাই একসাথে সুন্দরভাবে ক্লাস করো, কিন্তু উচ্চতর গণিতে ক্লাসে ভাই খুঁজে পাওয়া যায় না কেন তোমাদেরকে? বলো দেখি। তোমাদের প্রতি আমার একটা অভিযোগ যে ভাই তোমাদের উচ্চতর গণিতের সমস্যাটা কি? উচ্চতর গণিতে আমি এই এত রেগুলার স্টুডেন্টদের পাই না কেন? এই তোমরা যারা রেগুলার ক্লাস করো, আমি কিন্তু তোমাদের চিনি, এখন বেশ কয়েকদিন থেকে ক্লাস নিচ্ছি। এই যে আমি খাদিজারে চিনি, তারপরে হচ্ছে রিমা, তারপরে হচ্ছে তাসনিয়া, তারপরে এই যে মুক্তি, এরা রেগুলার কিন্তু আমার ক্লাস করে। আর কারা কারা আসো, ঋতু, এরা আমি দেখি এরা আলটিমেটলি রেগুলার ক্লাস করে। এই তো ইয়াসিন রে আজকে দেখছি, তারপরে হচ্ছে এগুলো মোটামুটি সবাই আমার রেগুলার ক্লাস করো তোমরা। এই যে তাসনিম, এরাও আমি দেখি মোটামুটি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে খুঁজে পাই না, খুবই কষ্ট লাগে উচ্চতর গণিত ক্লাসে, যে আমার এত সুন্দর লক্ষ্মী বাচ্চারা উচ্চতর গণিত ক্লাসে নাই। এটা কোনো হইলো? ভাই হায়ার ম্যাথ নাই? আরে হায়ার ম্যাথ অনেকে দাগাবা না, হায়ার ম্যাথ অনেকে দাগাবা না, এটা হচ্ছে ঝামেলা। ও আচ্ছা, এই তো আমি বুঝে গেছি যে তোমরা আলটিমেটলি ম্যাথ না দাগায় বায়োলজি দাগাবা। ও আচ্ছা, ঠিক আছে। বাট যারা ম্যাথ দাগাবা, যারা ম্যাথ দাগাবা তারা ক্লাসে থাইকো, ঠিক আছে? আমি অনেক ভালো ক্লাস নেই। ক্লাসে থাইকো ইনশাল্লাহ। এরকম ফিজিক্স এর মতো তোমাদের ম্যাথও ধরে ধরে বুঝাই আমি। ওকে, সো আলটিমেটলি ম্যাথ ক্লাসে থাইকো তোমরা। ওকে, সো আচ্ছা, এই তো সবার আলহামদুলিল্লাহ ভালো। আরেকদিন কবে ক্লাস? আমার ক্লাস তোমরা জানো না, এতদিন থেকে ক্লাস করতেছে, ক্লাসের রুটিনই জানো না। আমার ক্লাস থাকে হচ্ছে শনিবার, শনিবার শনিবার। আজকে যেমন হচ্ছে ক্লাস ছিল শনিবার প্লাস কি বার জানি, মঙ্গলবার। শনিবার এবং মঙ্গলবার ক্লাস থাকে, শনিবার এবং মঙ্গলবার ক্লাস থাকে, শনিবার মঙ্গলবার। এই তোমাদের রুটিন, তোমরা রুটিন তোমাদের মাইক দেওয়া উচিত। তোমাদের রুটিন তো এখানে দেখো পিন পোস্ট আকারে সাজাই দেওয়া আছে, দেখো। এই দেশ ফেসবুক পেজে গেলা না? দেখো আমি দেখাই দিচ্ছি। দেশ ফেসবুক পেজে গেছো না? একটু উপরের দিকে যাবা, দেখবে যে ফিচার্ড অপশন, এই যে এইদিকে টানবা, এটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ, এটা মানবিক বিভাগ, এটা বিজ্ঞান বিভাগ। এই যে বিজ্ঞান বিভাগের পোস্টারে ক্লিক করবা, দেখো এই যে আমার ক্লাস কি শনিবার পদার্থ বিজ্ঞান, আবার হচ্ছে মঙ্গলবার গণিত, দেখছো? এইভাবে বের করবা। এনে রুটিন দেওয়া আছে, আর তোমরা রুটিন খুঁজে পাও না, এটা কোনো কথা? বুঝতে পারছো রে? আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা দাগানো স্লাইডটা কালেক্ট করে নাও এবং বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করো। দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।